হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজীব হোসেন সরকার। আজকে আমাদের ফুল কোর্সের 3rd ক্লাস। তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কি না কাইন্ডলি একটু জানাও কমেন্টে, দেন আমরা ক্লাস শুরু করবো আজকে। ঠিক আছে, ওকে। আমরা গতদিনে শেষ করেছি আমরা মাইটোসিস। আজকে শুরু করবো আমরা মায়োসিস। মায়োসিসে যাওয়ার আগে আজকে আমরা সরাসরি মায়োসিসে চলে যাবো। আজকে কি লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে? আজকে কি বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা? ওকে, ঠিক আছে। তোমরা যখন এই টপিকটা বইয়ের মধ্যে খুলবা, দেন প্রথম সংজ্ঞার ক্ষেত্রে যে কথাটা বলা আছে সেটা হলো এটা যদি কোষ হয়, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণ, ভেতরে হচ্ছে ক্রোমোজোম। এইটা ছিল, ধরা যাক এটা হচ্ছে প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্ব বা ইন্টারফেজ। ইন্টারফেজ দশা। তাহলে ইন্টারফেজ দশা থেকে আমরা প্রথম দিনে সরাসরি গিয়েছিলাম মাইটোসিসে। আজকে আমরা মাইটোসিসে না গিয়ে চলে যাব মায়োসিসে। মায়োসিস পড়ার আগে অনেকগুলো বেসিক পড়তে হবে, তো আমি এখন এগুলো পড়াবো না। ক্লাস শেষে যদি সময় থাকে তখন পড়াবো, না হলে আমরা চেষ্টা করবো নেক্সট কোনো ক্লাসে পড়তে। মায়োসিসের সংজ্ঞায় লেখা আছে ক্রোমোজোম ক্রোমোজোম ও নিউক্লিয়াস। আমার কথাই ক্লিয়ার? কথা আসতে হচ্ছে। আচ্ছা, কথা আসতে হওয়ার কারণ হচ্ছে আমরা অনেকটা আজকে ইমপ্রুভ করে ফেলেছি। তো আমাদের যে ওয়্যারলেস যে হেডফোন আছে, ওয়্যারলেস হেডফোন কাজ করছে না, একটু কষ্ট হবে। তোমরা হেডফোন লাগাও সবাই। মায়োসিসের সংজ্ঞায় দুইটা শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে ক্রোমোজোম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। লেখা আছে ক্রোমোজোম একটা নির্দিষ্ট সংখ্যক বার বিভক্ত হয়, নিউক্লিয়াস একটা নির্দিষ্ট সংখ্যক বার বিভক্ত হয়। কতবার? 1 এবং 2। 1 এবং 2 দুটো নাম্বার আছে। কোনটা একবার হবে, কোনটা 2 বার হবে, এটা আমাদের জানতে হবে। ক্লিয়ার? দেখো, ক্রোমোজোম সংখ্যায় শুরুতে আছে ক্র, এরপর আছে এটা। তো এই জায়গায় দেখো 1 আছে না 2 আছে? কিসের মতো মনে হচ্ছে? এর পিঠে কে আছে, 1 না 2? 1। তাহলে এই শব্দটা দেখেই বোঝা যাচ্ছে এখানে 1 আছে, তাহলে ক্রোমোজোম একবার বিভক্ত হবে। মায়োসিস বিভাজনে ক্রোমোজোম একবার বিভক্ত হয়। এরপর হচ্ছে নিউক্লিয়াস। সংখ্যা যেহেতু 2টা, 1 এবং 2, 1 যেহেতু ক্রোমোজোমের হয়ে গেল, 2 দিব নিউক্লিয়াসে। তাহলে মায়োসিসের সংজ্ঞা হচ্ছে যে কোষ বিভাজনে ক্রোমোজোম একবার বিভক্ত হয়, নিউক্লিয়াস 2 বার বিভক্ত হয়, তাকে মায়োসিস বলা হয়। এখন এই জিনিসগুলো আসলে কি জিনিস?
কেন একবার হচ্ছে, কেন দুইবার হচ্ছে, এটা তো জানতে হবে, এই বেসিকটা তো আমাদের শিখতে হবে। তাহলে এখন আমি তোমাদের কিছু ছবি দেখাই। মাইটোসিসে তোমরা কি দেখছো? একটা কোষ, কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষ হচ্ছে, রাইট? মায়োসিসে দেখা গেছে যে ধরা যাক এই কোষের মধ্যে 8টা ক্রোমোজোম আছে, তো নতুন 2টা ক্রোমোজোম কোষ তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রেও 8টা করে ক্রোমোজোম। 8 8 এইটা হচ্ছে আমরা আগের দিনে শিখেছি। আজকে আমরা মায়োসিসের সংজ্ঞা শিখেছি। মায়োসিসের সংজ্ঞা থেকে কি পাই? এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির কথা আমরা ভাববো না। প্রথমে আমরা এই জিনিসটা দেখব। সংজ্ঞায় যেহেতু বলা হয়েছে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়, এটা নিউক্লিয়াস একবার বিভক্ত করলাম, তাহলে কয়টা কোষ হবে? কয়টা নিউক্লিয়াস হবে? 2টা। দেখো, একবার বিভক্ত করেছি, 2টা হয়েছে। বলা আছে দুইবার, দুইবার বিভক্ত করলাম, নিউক্লিয়াস দেখো 4টা হয়ে গেল। 1 2 3 4, তাহলে 4টা নিউক্লিয়াস হয়ে গেল। 4টা নিউক্লিয়াস মানে কিন্তু 4টা কোষ, রাইট? চারটা কোষ। তাহলে মায়োসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে কয়টা কোষ উৎপন্ন হয়? 4টা। আবার কোশ্চেন করতে হবে, মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়? 2বার। 2বার বিভক্ত হয়েছে বলে 4টা নিউক্লিয়াস তৈরি হয়েছে, রাইট? এবার চলে আসি আমরা উপরেরটা, ক্রোমোজোম একবার বিভক্ত হয়। ওকে, তাহলে এখানে দেখো একটা কোষ থেকে 4টা হয়েছে। আমি ওই ছবিটা একটু টেক্সট বুকে যেভাবে লেখা যায় ওইভাবে দেখাচ্ছি। এটা একটা কোষ, কয়টা কোষ আমরা তৈরি করবো? 4টা। তাহলে একটা কোষ থেকে তৈরি হচ্ছে 4টা কোষ। ক্লিয়ার? এখন আমরা কিন্তু এটা প্রমাণ করেছি যে নিউক্লিয়াস যদি দুইবার বিভক্ত হয় 4টা কোষ তৈরি হয়, তাহলে নিউক্লিয়াসের বিভাজনটা শেষ। এটা আমরা এখন দেখবো না। আমরা দেখবো ক্রোমোজোম একবার কেন বিভক্ত হয়, কেন সে দুইবার বিভক্ত হয় না। ধরা যাক এই কোষটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 8। ওকে, আমরা তো জানি মায়োসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে 8 আছে, আমরা যে কোষগুলো পাবো এখানে দেখা যাবে 4টা করে আমরা ক্রোমোজোম পাবো। কিভাবে? এটা হচ্ছে 8। নিয়ম হচ্ছে ক্রোমোজোম একবার বিভক্ত হয়, তাহলে 8টা ক্রোমোজোম একবার করে যদি আমরা বিভক্ত করি, কেটে দিলাম, দেখো 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে এর টোটাল কয়বার বিভক্ত হতে পারতো? একবার। তাহলে আর আমরা বিভক্ত করতে পারবো না, তাহলে বাধ্য হয়ে পরের বার আর বিভক্ত করতে পারছি না। আগে যা ছিল তাই থাকছে, এখানে যা ছিল তাই থাকছে। দেখো, একবার বিভক্ত করেছি বলে শেষ পর্যন্ত আমরা অর্ধেক পেয়েছি, কিন্তু দুইবার যদি আমরা এটা বিভক্ত করতাম তাহলে 8 থেকে 4 হতো, 4কে আবার বিভক্ত করলে আমরা 2 2 2 2 পেতাম। তাহলে আমরা যে 46টা ক্রোমোজোম নিয়ে বেঁচে আছি, ডিম্বাণু কিংবা শুক্রাণুর ক্ষেত্রে 23টা করে হয়, কারণ এই ঘটনাটা ঘটে। যদি নিউক্লিয়াসের মতো ক্রোমোজোমও দুইবার বিভক্ত হতো, তাহলে কিন্তু প্রথমে আমাদের ক্রোমোজোম সংখ্যা হতো 46 থেকে 23, এরপরে হয়ে যেত 11.5। তাহলে একটা শুক্রাণু কিংবা একটা ডিম্বাণু 11.5টা করে ক্রোমোজোম রাখতো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াস যদি 4বার বিভক্ত করে তাহলে 4টা নিউক্লিয়াস পাবো। ক্রোমোজোম যদি একবার বিভক্ত করি তাহলে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম পাবো। তাহলে মায়োসিস শব্দের অর্থ হচ্ছে হ্রাসমূলক বিভাজন। আগে ছিল 8টা, এখন হয়ে গেল 4টা। ক্লিয়ার? শেষ। এখানে কিছু বেসিক আছে, আমি এই ছবিটা দেখিয়েছি কারণ এখানে কিছু কৌশল আমি তোমাদের শেখাবো। আচ্ছা, এখানে বিভাজন কয়বার ঘটলো দেখো তো? 8 থেকে 4, তার এই জায়গায় একটা বিভাজন হয়েছে, একটা ধাপ ঘটছে। আবার এই 4 কোষ থেকে হয়ে গেছে দেখো এখানে এই কোষগুলো, তাহলে এখানে একটা ধাপ ঘটছে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2।
আমরা কি বিভাজন পড়ছি? মায়োসিস। তাহলে এটা হচ্ছে মায়োসিস 1, এটা হচ্ছে মায়োসিস 2। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা যদি আমরা শিখি, তাহলে মায়োসিস 1 এবং 2 এর যে পার্থক্য আছে, পার্থক্যটা কিন্তু আমরা বেসিক জিনিসটা শিখতে পারবো। যেমন প্রশ্ন করবে, মায়োসিস 1 এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না স্থির থাকে? দেখো 8 ছিল 4 হয়ে গেছে, তাহলে মায়োসিস 1 এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ক্লিয়ার? মায়োসিস 2 ক্রোমোজোম সংখ্যা দেখো 4 থেকে 4 এ, তাহলে মায়োসিস 2 এ আসলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না, যা ছিল তাই আছে। তাহলে আমরা লিখি 1, ক্রোমোজোম অর্ধেক হয়, মায়োসিস 2 এ অর্ধেক হয় না। 2 নম্বরটা হচ্ছে, এখানে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, হ্রাস হচ্ছে, তাহলে আলটিমেটলি মায়োসিস শব্দ যা হ্রাসমূলক বিভাজন এই অংশটুকুতেই ঘটতেছে। তাহলে মায়োসিস 1ই হচ্ছে আসল মায়োসিস। ক্লিয়ার? আর এইটার দিকে খেয়াল করো, এ তোমাদের এত কমেন্ট করার কি দরকার? আমি কি বলতেছি এটা শোনো, বোর্ডে কি বলছে এটা দেখো, কমেন্ট করার একদম দরকার নেই। এইটা মায়োসিস কিনা দেখো, একটা কোষ আছে, কোষের 4টা ক্রোমোজোম আছে। নতুন যে ক্রোমোজোম কোষ তৈরি হয়েছে তাদেরও 4টা করে ক্রোমোজোম, তাহলে 4 ছিল 4 আছে, এখানে কোনো হ্রাস হলো না। এই কোষ আর এই কোষ, মা এবং সন্তান সমান সমান, মা সন্তান যদি সমান সমান হয় তাহলে এটাকে কি বলবো আমরা? সমীকরণিক বিভাজন। মানে মায়োসিস না, এটা হচ্ছে মাইটোসিস। তাহলে এটি আসলে মাইটোসিস। তাহলে আসল মায়োসিস হচ্ছে মায়োসিস 1। আজকে আমরা এইটা পড়বো, এটা পড়বো না, কারণ আমি আগের দিনে পড়িয়েছি মাইটোসিস। ক্লিয়ার? তাহলে এটা পড়তে হচ্ছে না, আমরা আজকে এটা পড়বো। ঠিক আছে? তাহলে আমরা ভাগ করেছি মায়োসিসকে 2 ভাগে। একটা হচ্ছে মায়োসিস 1, মায়োসিস 2। আজকে আমি অনেকগুলো বেসিক বলবো, খুব সাবধানে খেয়াল করো। যদি আজকে কোষ বিভাজনটা বুঝতে পারো, বোটানির পরে যে চ্যাপ্টারগুলো আছে, শৈবাল ছত্রাক কিংবা টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এখানে অনেকগুলো শব্দ আছে। স্পোরোফাইট কি, কেমিটোফাইট কি, কোন জায়গাটা কি বিভাজন হচ্ছে, কোনটা হ্যাপ্লয়েড দশা তৈরি হচ্ছে, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা। এটা যদি না বুঝতে পারো পরবর্তীতে সমস্যা হবে। আমি তো বললাম মায়োসিস 2 হচ্ছে মাইটোসিস। তাহলে এর ধাপ কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্লিয়ার? যেহেতু মায়োসিস 2, তাহলে সবার শেষে 2 হবে। ক্লিয়ার? এখন তোমাদের বইতে দেখবা যখন মায়োসিস আলোচনা করে তখন এই প্রোমেটাফেজটা নাই। প্রোমেটাফেজটা নাই কেন? প্রোমেটাফেজ নাই, তোমাদের বইতে একটা ভুল তথ্য দেওয়া আছে। সেটা হলো প্রোফেজ পরে আছে প্রোমেটাফেজ। আচ্ছা, আপনার কি কাজ শেষ হয়েছে? না, বন্ধ করার দরকার নেই, আমি ক্লাসটা নিই, পরে সরেন ওখান থেকে। থ্যাংক ইউ। বইয়ের মধ্যে দেওয়া আছে যে মেটাফেজের সাউন্ডে প্রবলেম হচ্ছে। সাউন্ডে প্রবলেম হচ্ছে, আমি তো প্রথমেই বললাম তোমরা একটু কম কমপ্লেইন করো, আমি পরের দিন আবার ঠিক করে ফেলবো। আজকে যেমন আমরা ক্যামেরা ঠিক করে ফেলছি, পরের দিন সাউন্ড ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। দেখো
মেটাফেজের নামের সাথে এই শব্দটার মিল আছে, প্রোমেটাফেজ। তাহলে বইয়ে লেখা আছে মেটাফেজ ধাপটা অনেক বড়, এজন্য আলোচনার সুবিধার্থে মেটাফেজ ধাপটার আগ মুহূর্তে মানে শুরুর দিকে যা ঘটে ওইটাকে আমরা প্রোমেটাফেজ আলোচনা করি। একটা বইয়ে এটা আছে। আবার একটা বইয়ে লেখা আছে প্রোফেজ এবং প্রোমেটাফেজ এরা আসলে একটি ধাপ, যেহেতু চক্রটা বিশাল এই জন্য এইটা আর এইটা একটু আলাদা করে লেখা হয়েছে, প্রোফেজ প্রোমেটাফেজ, এই দুটোই আসলে প্রোফেজ। এটা একটা বইয়ের মধ্যে লেখা হয়েছে। তো সত্যি যেটা সেটা হলো এইটাই, প্রোফেজ এবং প্রোমেটাফেজ একই জিনিস। প্রোফেজ এবং প্রোমেটাফেজ হচ্ছে একই জিনিস। এখন তোমরা গ্রুপের মধ্যে একটা প্রশ্ন পোস্ট করেছো, সেটা হলো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কখন বিলুপ্ত হতে শুরু করে আর কখন বিলুপ্ত হয়। প্রথম দিন ক্লাসে কিন্তু আমি বলছি যে প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস দুটা বিলুপ্ত হতে শুরু করে, এইটাতে গিয়ে শেষ হয়, মানে একবার বিলুপ্ত হয়ে যায়। অফ করেন। প্রথম দিনে আমি বলেছি যে প্রোফেজ 2 বিলুপ্ত হতে শুরু করে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, তৃতীয় ধাপে এসে বিলুপ্ত হয়ে যায়, এটা প্রথম ক্লাসে বলছি। আজকে যেহেতু আমি বলতেছি যে এই দুটোই আসলে প্রোফেজ, তাহলে দুইটা যেহেতু আমরা আলাদা করে আলোচনা করব না, এই ধাপটা আমি মিশিয়ে দিলাম। এই ধাপটা যদি মিশিয়ে দিলাম তাহলে মাইটোসিসের ধাপ আসলে হলো 4টা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যেহেতু এই ধাপটা মিশিয়ে দিছি তাহলে বিলুপ্ত হয়ে যাওয়ার শব্দটা আর আমি এখানে রাখতে পারছি না, এইটা এখন আমি সরাসরি এখানে দিচ্ছি। তাহলে এখানে শুরু হয়, এখানে বিলুপ্ত হয়। তাহলে প্রশ্ন হতে পারে মাঝে মাঝে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কখন বিলুপ্ত হয়ে যায়? প্রোফেজে। কখন বিলুপ্ত হতে শুরু করে? প্রোফেজে। যদি অপশনে মেটাফেজ থাকে, প্রোমেটাফেজ, তাহলেই শুধুমাত্র লিখবা যে এখানে বিলুপ্ত হয় আর শুরু হয় এখানে। যদি এটা না থাকে তাহলে শুরু শেষ দুইটা এই জায়গায়। তো আলটিমেটলি শেষ। যেহেতু এটা হচ্ছে মাইটোসিস, যেহেতু এটা হচ্ছে মাইটোসিস আমরা আগের দিনে পড়েছি, তাহলে আমরা এটা পড়ব না, এটা আমরা জানি। এবার আসি আমরা মায়োসিস 1-এ। মায়োসিস 1-এর ধাপগুলো সেম, এখানে যা দেখিয়েছি। প্রোফেজ, প্রোমেটাফেজ লিখব না, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্লিয়ার? 4টা। এখন যেহেতু এটা 1, তাহলে এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। ক্লিয়ার? মায়োসিস 1-এর ধাপ হচ্ছে 4টা, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। অ্যানাফেজ সবগুলোর ক্ষেত্রেই, ওখানে যা এখানে যা লাস্ট ডেতে আমরা মাইটোসিস পড়িয়েছি সেখানেও একই জিনিস, তাহলে এটাও আছে পড়বো না। অ্যানাফেজ এখানেও যা, এইদিকেও তা ছিল, আগের দিন আমরা মাইটোসিসে যা পড়ছি সব সেম, তাহলে এটাও আমরা পড়বো না। ক্লিয়ার? মেটাফেজ 1 সবগুলোর ক্ষেত্রেই সেম, মায়োসিস 1, মায়োসিস 2 কিংবা মাইটোসিস সব জায়গায় সেম, শুধুমাত্র একটা পার্থক্য আছে এখানে। সো ওই একটা পার্থক্যের জন্য আমি এই মুহূর্তে পড়াবো না, আমি বলে দিব এখানে কি পার্থক্যটা আছে, তাহলে এটাও আজকে আমাদের পড়তে হবে না, আমরা জানি কি জিনিস। মেটাফেজে 3টা ঘটনা ঘটে বলেছিলাম, 3 ম, আগের ভিডিওটা দেখে নিবা, তাহলে এটা পড়বো না। প্রোফেজ 1, আজকে টপিকটা শুরু হওয়ার সাথে সাথে বুঝতে পারছো যে টপিকটা অনেক জটিল। যেহেতু প্রথমে এরা 2 ভাগ হয়ে গেছে, প্রত্যেকটারই হচ্ছে 4টা করে 8টা ভাগ আছে, তাহলে বুঝতে পারতেছো যে মাইটোসিসের থেকে মায়োসিসটা আরো অনেক দীর্ঘ সময় লাগে। দীর্ঘ সময় মানে হচ্ছে টোটাল 1 মাস সময় লাগে। মায়োসিস 1, মায়োসিস 2 মিলে হচ্ছে 1 মাস সময় লাগে। বাট এইটা বাদ দাও, নিচের গুলো বাদ দাও, শুধু প্রোফেজ 1 এইটার জন্য সময় লাগে 7 দিন। আমাদের শরীরে প্রোফেজ 1 চলে 7 দিন, তাহলে
শুধুমাত্র এর ক্ষেত্রে যদি 7 দিন লাগে তাহলে এই উপধাপটা খুবই জটিল। এই জটিল উপধাপকে ভাগ করা হয়েছে 5টা নামে। তোমরা বইতে পড়েছো, খুব সহজ ছোট্ট একটা কৌশল বলি, এভাবে মনে রাখবা। যেহেতু এখন লকডাউন চলছে, লকডাউনে আমরা অনেক খাচ্ছি, খেয়ে আমাদের শরীরে চর্বি জমছে, আমরা মোটা হচ্ছি। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে এখন আমরা পেট বড় হয়ে গেছে, ওজন বাড়ছে। তো ওই জায়গা থেকেই মানুষ মোটা হয়ে গেলে থলথলে হয়ে যায়, একটু চাপ দিলে যখন লেপ্টে যায়, রাইট? তো আমাদের এখন দশা হয়েছে ল্যাপটানোর মতো। শরীরের কোন অঙ্গ ল্যাপটানোর মতো হয়ে গেছে? পেট। তাহলে আমাদের পেটটা এখন লেপ্টে যায়। প্রোফেজ 1-এর ধাপগুলো মনে রাখতে হবে এভাবে: লেপ্টে যায় পেটটা। শব্দটাকে একটু আমি বিকৃত করি, পেটটা নয়, এটা হবে পে ডি ডা। পে ডি দা। আজকে আমরা শুরুতে বেশ মানে হজবরলা কিছু করে ফেলছি। হজবরলা বলতে একটু আলোচনা আমরা মজা পাই নাই, বাট আমরা এই 5টা পর্যায়ে আলোচনা করব। এই 5টা পর্যায়ে গল্প আকারে খুব মজার। এখন তোমরা যারা প্রথম মান্থ থেকে ক্লাস করছো তারা জানো যে প্রথম মান্থ থেকে দেখা যাচ্ছে আমরা রোমান্টিক গল্প বলতে বলতে চলে আসতেছি। এটা একটা সময় শেষ হয়ে যাবে, থ্রিলার গল্প শুরু হবে, সাইকোলজিক্যাল ব্যাপার সেবা শুরু হবে। তো চিন্তার কিছু নাই, আমরা আজকে লাস্ট গল্পটা বলবো। আজকে আমরা অ্যারেঞ্জ ম্যারেজের একটা গল্প বলবো, তারপর এই চ্যাপ্টার শেষ। লেপ্টেতে লেপ্টোটিন, জায়তে জাইগোটিন, পেতে প্যাকাইটিন, ডিতে ডিপ্লোটিন, দাতে ডায়াকাইনেসিস। ক্লিয়ার? যেহেতু কৌশলটা আমি বলে ফেলছি, লেপ্টে যায় পেডিটা, এটা আর রাখলাম না আমি শুধু এই 5টা কথা মনে রাখছি। এখন তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে লেপ্টোটিন ধাপে কি ঘটে? শব্দটা কিন্তু ভুল আছে, কারণ মায়োসিস একটা প্রক্রিয়া কোষ বিভাজনের। মায়োসিস 1 এবং মায়োসিস 2 এটা প্রক্রিয়া। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এটা বিভিন্ন ধাপ বা বিভিন্ন পর্যায়। প্রোফেজের যদি আবার এই ভাগগুলো হয়, প্রোফেজের যদি 5টা ভাগ হয় তাহলে এগুলো আসলে উপধাপ। ক্লিয়ার? তাহলে লেপ্টোটিন উপধাপ, জাইগোটিন উপধাপ, এইভাবে বলতে হবে, কিংবা উপপর্যায় বা উপদশা। এগুলো ধাপ বা দশা না। ক্লিয়ার? শেষ। আমরা আসলে প্রোফেজ পড়ছি, প্রোফেজ 1। শব্দগুলোর একটু অর্থ দেখাই আমি। দেখো, প্রত্যেকটা শেষে টিন আছে। টিন মানে থ্রেড, থ্রেড মানে সুতা। আমরা তো জানি ক্রোমোজোম যখন সুতার মতো হয়ে থাকে তখন আমরা তাকে বলি ক্রোমাটিন। টিন মানে সুতা। তাহলে আমরা ক্রোমোজোম বলবো না, আমরা বলবো ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন একটা অবস্থায় একটা আকার ধারণ করে, ওইটা লেপ্টোটিন বা লেপ্টোক্রোমাটিন। ক্লিয়ার? লেপ্টো মানে কি? একটা ময়দার দলাকে তুমি যদি পানি দাও, পানি দেওয়ার পর যদি লেপ্টে দাও তাহলে রুটি হয়ে যায়। তাহলে ময়দার দলাটা আগে বড় ছিল, পুরু ছিল, যখন রুটি হয়ে গেল এটা কিন্তু লেপ্টে গেল। যখন রুটি হয়ে গেল তখন পাতলা হয়ে গেল, রাইট? লেপ্টে যাওয়ার পর পাতলা হয়ে গেল। তাহলে লেপ্টো মানে পাতলা, আর টিন মানে ক্রোমাটিন। এটা তো ক্রোমোজোমের একটা দশা। তাহলে যখন ক্রোমোজোমটা বা ক্রোমাটিনটা পাতলা থাকে তখন তাকে আমরা বলি লেপ্টোটিন। এরপর চলে আসি জাইগোটিন। জাইগোস যোগ টিন।
জাইগোস মানে হচ্ছে জোয়াল। আরো সহজ করে বলি, তোমরা যারা মাঠে লাঙল দিচ্ছে কৃষক, এরকম দেখেছো, তোমরা খেয়াল করে দেখবা কৃষক কিন্তু দুইটা লাঙল দ্বারা একটা জমি চাষ করে। তো দুটো গরুকে একসাথে করার জন্য দুটো গরুর মাথা থেকে, মানে এর ঘাড় থেকে এর ঘাড় পর্যন্ত কাঠ দেওয়া হয়, বা একটা পাতলা একটা কাঠ দেওয়া হয়, এটাকে বলা হয় জোয়াল। তো জোয়াল যদি আমরা ব্যবহার করি তাহলে দুটো গরুকে আমরা একসাথে করতে পারবো। জল যদি ব্যবহার না করতে পারি দুটো গরুকে আমরা একসাথে করতে পারবো না। ক্লিয়ার? তাহলে জোয়াল ব্যবহার করেছি বলে দুইটাকে আমরা একসাথে করতে পারছি। তাহলে আলটিমেটলি জাইগোস শব্দ অর্থ জোয়াল, জোয়াল মানে হচ্ছে জোড় বাঁধা। তাহলে ক্রোমোজোম যখন জোড় বাঁধবে, দুইটা ক্রোমোজোম পাশাপাশি জোড় বাঁধবে, তখন আমরা তাকে বলবো জোয়াল বা জাইগোটিন। তাহলে জাইগোটিন দশায় দুইটা ক্রোমোজোম পাশাপাশি এসে জোড় বাঁধে। ক্লিয়ার? এরপর হচ্ছে প্যাকাইটিন। পথে হচ্ছে প্যাকাইটিন, পথে হচ্ছে পুরু। পথে প্যাকাইটিন, পথে পুরু। তাহলে প্যাকাইটিন মানে হচ্ছে পুরু ক্রোমাটিন। তাহলে ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিনগুলো এই সময় পুরু হয়। ক্লিয়ার? এবার চলে আসে ডিপ্লোটিন। ডিপ্লোটিন, দেখো ডিপ্লো বানান, তার সামনে আছে ডাই, ডাই মানে হচ্ছে দুই। তাহলে ডিপ্লোটিন শব্দ হচ্ছে দুই ক্রোমাটিন, দুই ক্রোমাটিন। দেখো শুরুতে জাইগোটিনে আমরা বলেছি দুইটা জোড় বাঁধে, তাহলে এখানে দুই ক্রোমাটিন মানে আসলে কি বোঝাচ্ছে? দুইটা আলাদা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে যে দশায় দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে যায় তাকে দুই ক্রোমাটিন বলা হয়। ক্লিয়ার? ডিপ্লোটিন। এরপর হচ্ছে ডায়াকাইনেসিস, সেম জিনিস। ডায়া মানে হচ্ছে ডাই, ডাই মানে হচ্ছে দুই। কাইনেসিস মানে বলেছি আমি মুভমেন্ট। তাহলে দুইটা যদি আগের দশায় আলাদা হয়ে যায় এরকম থেকে এরকম, তাহলে দুইটা চেষ্টা করবে আলাদা হয়ে দুই দিকে সরে যেতে, মুভমেন্ট করতে। এই যে মুভমেন্ট করতেছে কিংবা দুইটা ক্রোমাটিন সরে যাওয়ার চেষ্টা করছে, এইটা হচ্ছে কাইনেসিস। কয়টা ক্রোমাটিন? দুইটা। এই জন্য এটাকে বলা হচ্ছে ডায়াকাইনেসিস। ক্লিয়ার? এখন তোমরা যারা এখনো বোঝো নাই, চিন্তার কিছু নাই, কারণ এখন আমি গল্প বলবো। গল্প বলার পর কিছু বেসিক বলে আমি শেষ করবো। মিশিয়ে দিলাম। আবার লিখি, আমরা তো লিখছি হচ্ছে প্রোফেজ, একের উপধাপ। এক নম্বর হচ্ছে লেপ্টোটিন, দুই নম্বর হচ্ছে জাইগোটিন, তিন নম্বর হচ্ছে প্যাকাইটিন, চার নম্বর হচ্ছে ডিপ্লোটিন, পাঁচ হচ্ছে ডায়াকাইনেসিস। যারা এখন পর্যন্ত মনে করতেছিল যে সবকিছু বোরিং, থ্যাংক ইউ শামীম ভাই। আচ্ছা, একজন কমেন্ট করেছো যে গতকালকের হিসেবে তো এখানে নিউক্লিয়াসকে 3 বার বিভাজন হইতে হয়। নিউক্লিয়াসকে তুমি যদি 3 বার বিভাজন করো, 3 বার কখনোই হয় না। হিউম্যান বডিতে যা কিছু ঘটে মোটামুটি সব ব্যাপারগুলো জোড় জোড় ঘটে, এক কিংবা জোড়, এক কিংবা দুই। নিউক্লিয়াসকে 3 বার বিভাজন করলে কিভাবে তুমি, মানে মায়োসিসে 3 বার বিভাজন হয় হিসাব অনুযায়ী, আমি আসলে বুঝতে পারছি না। তুমি যদি একটু বোঝাতে পারো তাহলে চেষ্টা করো যে কমেন্ট করতে এটা। আর আমি আজকে চেষ্টা করব বেসিকগুলো নিয়ে কথা বলতে, তোমার কনফিউশন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
প্রত্যেকটা উপধাপের কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে, যে ক্রসিং ওভার কোথায় ঘটে, কোথায় টেট্রাড হয়, কিংবা কোথায় সিনেপসিস হয়, কোথায় হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি আসে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এইটা মনে রাখতে পারলে, কারণ প্রোফেজ 1 থেকে এই উপধাপগুলো থেকে সব থেকে বেশি এমসিকিউ আসে, রিটেনে আসে প্রোফেজ 1। সো তোমরা যদি গল্পটা বুঝতে পারো, আশা করছি তোমাদের প্রবলেম হবে না। এখানে আসি আমরা। মনে আছে কোষ চক্রের কথা? এটা ছিল এম দশা। এম দশায় এস বলে একটা কথা ছিল। এসে কি হয়? ডিএনএ দ্বিত্বন হয়। দ্বিত্বন মানে হচ্ছে ডাবল। কিভাবে ডাবল হয়? যদি রেপ্লিকেশন ঘটে। ক্লিয়ার? তাহলে ডিএনএ ডাবল হয়ে আছে। তুমি একটা প্রশ্ন করলা কিছুক্ষণ আগে যে নিউক্লিয়াস 3 বার বিভাজিত হয় কিংবা ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়, এটার আনসার কিন্তু এখানে আছে, আমি একটু পরে বলবো। তো ডিএনএ কিন্তু আমরা ডাবল করে রাখলাম। কেন ডাবল করে রাখছি আমরা আজকে টপিক শেষে বলবো। তাহলে এম দশায় যে কোষটা থাকে এটা হচ্ছে কোষ। কোষের ভেতরে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়ার রন্ধ্র আছে, এখানে ক্রোমাটিন অবস্থায় আছে সবকিছু। ক্লিয়ার? তাহলে এখান থেকে শুরু হবে মায়োসিস। মায়োসিসের যেহেতু 2টা ধাপ, 1 এবং 2, তাহলে এইটা আগে শুরু হবে। এইটার যেহেতু 4টা ধাপ, প্রোফেজ 1 এইভাবে এইভাবে আছে, তাহলে প্রোফেজ 1 শুরু হবে। ক্লিয়ার? প্রোফেজ 1-এর যেহেতু 5টা উপধাপ, তাহলে 5টা উপধাপ মানে এই 5টা, লেপ্টোডিন থেকে শুরু করে ডায়াকাইনেসিস পর্যন্ত। তাহলে এখন লেপ্টোডিন শুরু হচ্ছে কোথা থেকে? এই ছবিটা থেকে। এগুলো এরকম পেঁচানো অবস্থায় আছে, সুতা অবস্থায় আছে। এই ছবিটার কথা। তো এখন খেয়াল করে দেখো, নিউক্লিয়ার মেমব্রেনটা এখানে আছে। কতদিনে আমি বলেছি যে মাইটোসিসের যে ধাপগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হতে শুরু করে, প্রোমেটাফেজে গিয়ে এটা বিলুপ্ত হয়ে যায়। ক্লিয়ার? যেহেতু আজকে বলেছি প্রোফেজ এবং প্রোমেটাফেজ একই জিনিস, দুটোই হচ্ছে প্রোফেজ, তাহলে পুরোটাই হচ্ছে প্রোফেজ। তাহলে এখানেই নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্ত হওয়া শুরু হবে, এখানে বিলুপ্ত হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইটা নিয়ে আমরা একদম চিন্তা করব না। বিলুপ্তি নিয়ে কোথায় মোটা হচ্ছে খাটো হচ্ছে এগুলো নিয়ে আমরা একদম কথা বলবো। আমরা শুধু এই 5টা ধাপে কি কি স্পেশাল ঘটনা ঘটে এটা দেখবো। মানে ওরা কি খুব কমপ্লেন করতেছে সাউন্ড নিয়ে? একটু হচ্ছে সাউন্ড কমপ্লেন। বুঝি নাই। না, এখন ঠিক হয়ে গেছে। সাউন্ড দেখো, তোমাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। তোমাদের প্রবলেম হচ্ছে এই জন্য আমি কিন্তু ক্লাসে কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। আমার নিজেরই খুব হজবরল লাগতেছে। তো তোমরা যদি এটা বুঝতে পারো যে সাউন্ডের প্রবলেম হচ্ছে এবং আমি এটা স্বীকার করে নিয়েছি, একটু কষ্ট করো। হয়তোবা আমি চেষ্টা করব পরবর্তীতে একটার জায়গায় ডাবল ক্লাস নিতে, 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ক্লাস নিতে। কোনো না কোনোভাবে তোমাদের পুষিয়ে যাবে, টেনশনে কিছু নেই, ক্ষতি হচ্ছে না। আর কোনো কিছু যদি মিসিং হয় গ্রুপের মধ্যে লিখবা, প্রয়োজনে আমি রেকর্ডেড ভিডিও বানিয়ে গ্রুপের মধ্যে পোস্ট দিব। ভয়ের তো কিছু নাই। তোমরা জাস্ট কমেন্ট করা বন্ধ করো, কমেন্ট করা বন্ধ করে কথা শোনো, ঠিক আছে? আমি একটা গল্প বলি, আমি গল্প বলার জন্য এখানে আসছি, জাস্ট গল্পটা বলে চলে যাবো। এটা একটা ছবি, এই ছবি থেকে 5টা ঘটনা ঘটবে। ক্লিয়ার? নিউক্লিয়ার মেমব্রেন আছে, মেমব্রেনটা কেবল বিলুপ্ত হতে শুরু করেছে কিন্তু বিলুপ্ত হয়নি। ভেতরে কারা আটকা পড়েছে? ক্রোমোজোমরা। ক্রোমোজোমরা আটকা পড়ছে। এখন এরা যদি ভেতরে আটকা পড়ে, আটকা পড়তে পড়তে একটা সময় তো বয়স হয়ে যায়, রাইট? মানুষের ক্ষেত্রে বয়স হয়ে যায়। তো স্বাভাবিকভাবে একটা সময় বিয়ের সময় চলে আসবে। তো
এই ক্রোমোজোমরা বলতেছে যে আমাদের বিয়ের সময় চলে আসছে, আপনারা আমাদের একটু মুক্ত করে দেন, নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে মেমব্রেনটা একটু বিলুপ্ত করে দেন, আমরা বাইরে চলে যাই। কিন্তু আমি তো বলেছি এই ঘটনাটা 7 দিন লাগে। এইটাই যদি 7 দিন লাগে তাহলে বিলুপ্ত এখানে শুরু হলে আসলে এখানে গিয়ে বিলুপ্ত হবে, রাইট? 7 দিনের শেষের দিকে। তাহলে এরা যদি এখানে টেনশন করে, কান্নাকাটি করে, এদের কি জল বিয়োজন হবে না? আগের দিনে বলেছিলাম কান্নাকাটি মানে জল বিয়োজন। তো জল বিয়োজন করলে কি হবে? একটু মোটা আর একটু খাটো হবে। তাহলে এই ছবিটা তখন কি হবে? এরকম। আমি আর এইটা দেখাচ্ছি না, আমি শুধু এই মেমব্রেনটা দেখাচ্ছি। এইটা ক্লিয়ার? তাহলে এইটা আমি দেখাচ্ছি না। ওকে, এদের যদি কান্নাকাটি করে বিয়ের জন্য, বিয়ের বয়স হয়ে গেছে, জল বিয়োজন হয়, যেগুলো সরু সুতা লম্বা লম্বা পেঁচিয়ে আছে, এরা খাটো হয়ে যাবে। খাটো হলে ধরা যাক এরকম হয়ে গেল। 4টা আমরা পাচ্ছি এখানে। 4টা ক্রোমোজোমের ছবি আমি দেখাচ্ছি, বেশি দেখাচ্ছি না, দেখালে উল্টাপাল্টা হয়ে যাবে। ওকে, তাহলে এই ঘটনাটা ঘটলো। ঘটনা ঘটার পর লেপ্টোটিন দশা চলছে। লেপ্টোটিন দশায় কান্নাকাটি করতেছে যে আমাদের বিয়ে করতে হবে, বিয়ে দেন। তাহলে কান্নাকাটি করলে জল বিয়োজন হবে, জল বিয়োজন করলে এই লম্বা লম্বা সুতাগুলো একটু খাটো হবে, যে খাটো খাটো হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা দেখাচ্ছে। তো যদি খাটো হয়ে যায় তাহলে মানে স্লিম হয়ে গেল, শুকাই গেল, স্লিম যদি হয়ে যায় তাহলে এক্ষুনি বিয়ে দিতে হবে, আর কোনো উপায় নেই, রাইট? তাহলে এখনই যদি বিয়ে দিতে হয় তাহলে এরা কিন্তু কি করবে? বাইরের দেয়ালটা তো এখনো বিলুপ্ত হয় নাই। বাইরের দেয়ালটা যদি বিলুপ্ত না হয়ে যায় তাহলে এরা কি করবে? দেয়ালের যেখানে দরজাটা আছে, ধরা যাক এই জায়গায় দরজা আছে, তাহলে সবগুলো ক্রোমোজোম এই দরজার কাছে আসবে না, দরজা এসে তো ধাক্কাবে, আমাদের দরজা খুলে দেন, আমরা বাইরে যাব, বিয়ের বয়স হয়ে গেছে, এখন বিয়ে শাদী করতে হবে, ঠিক কিনা? তো সবাই যদি এদিকে আসে তাহলে এই ছবিটা কেমন হবে? চারটা ছিল, 4টা দেখেন না একসাথে লেগে গেল না? 4টা যদি একসাথে লেগে যায়, এই ছবিটা আমি একটু বড় করে আর্ট করি, দেখো। ছবিটা দেখে অনেকের চোখের মধ্যে ধানের শীষের কথা ভাসতেছে। যাদের মনের মধ্যে ধানের শীষ ভাসতেছে তারা সবাই বিএনপি। আমার চোখে ভাসতেছে এটা ফুলের তোড়ার মতো। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি চাও আমি কমেন্ট বক্সটা একটু অফ করে দিয়ে দিই? তোমরা একটা জিনিস কখনোই ভাববা না, সেটা হলো তোমরা যদি আমার কথা না শোনো, আমি হেসে হেসে তোমাদের সাথে কথা বলে চলে যাবো, হেসে হেসে খুব লেকচার নেবো, আমি খুব খুশি হইতেছি, ব্যাপারটা এমন না। প্রথমত সাউন্ডের প্রবলেম হচ্ছে, এটা তোমাদের থেকে আমার মাথায় বেশি কাজ করতেছে। এরপর আমি বারবার বলতেছি কমেন্ট করো না। চলো স্যার, ঠিক আছে, আজকে 56 জন, আজকে কতজনের আসার কথা ছিল চিন্তা করছেন? আচ্ছা, একটু ডাটা কানেকশনে প্রবলেম হয়েছিল, তোমরা প্লিজ কমেন্ট করিও না, তোমরা ক্লাসটা দেখো, আমি ক্লাসটা নিয়ে শেষ করি। ওকে, আমি বুঝতে পারছি আসছে, তোমরা প্লিজ কমেন্ট করো না। আমি পড়াছিলাম লেপ্টোটিনের কথা। লেপ্টোটিনে ক্রোমোজোমগুলো আটকে আছে, ক্রোমোজোম যদি আটকে থাকে তারা কান্নাকাটি করবে। কেন কান্নাকাটি করছে? আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, আমাদের বিয়ে দেন। তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দেন যখন কান্নাকাটি করছে, তারা একটু শুকাই যাবে, শুকাই গেলে লম্বা সুতাগুলো খাটো খাটো হয়ে যাবে, আমি খাটো খাটো ছবি দেখিয়েছি। এরপর তারা করবে কি, যেহেতু খাটো হয়ে গেল, স্লিম হয়ে গেল, তাহলে এক্ষুনি বিয়ে দেন আমাদের। তাহলে এক্ষুনি যদি বিয়ে দেন তাহলে তারা কি করবে? দরজার কাছে আসবে, এসে বলো দরজাটা খোলেন, আমরা বাইরে যাব, দেন আমরা বিয়ে করো, দেন আমরা কনজুগাল লাইফে প্রবেশ করবো, ম্যারিড লাইফে প্রবেশ করবো, রাইট? তো ছবিটা তখন এরকম হয়ে যায়, ক্রোমোজোমগুলো সবাই। এটা আমি একটু বড় করে দেখিয়েছি। এটা অনেকের মাথায় ধানের শীষ ভাসতেছে, এটার কথা বলেছি, কিন্তু আমার মাথায় ভাসতেছে এটা একটা ফুলের তোড়া।
ফুলের তোড়া, এইটাকে বলা হয় ফ্লাওয়ার বুকে। এটাকে বলা হয় ফ্লাওয়ার বুকে। প্রশ্ন আসে যে ফ্লাওয়ার বুকে কখন তৈরি হয়? কোথায় তৈরি হয়? লেপ্টোডিন উপদশায়। ফ্লাওয়ার বুকে। ক্লিয়ার? 2 নম্বর, খেয়াল করে দেখো সবগুলো ক্রোমোজোম এই যে নিউক্লিয়ার মেমব্রেনের এক সাইডে আসছে। এরা যদি এক সাইডে আসে, পৃথিবীর এক সাইডের কথা চিন্তা করো, যে এই সাইড কিংবা এই সাইড, এগুলো কি মেরু? তাহলে ক্রোমোজোমগুলো যদি এক সাইডে আসছে, আমরা বলতে পারি না যে এরা মেরুতে চলে আসছে। তাহলে ক্রোমোজোমগুলো মেরুতে এসেছে। মেরুর ইংলিশ হচ্ছে পোলার। তাহলে মেরুতে এসে এরা দাঁড়াইলো বা বিন্যস্ত হলো, এদেরকে আমরা বলতে পারি না পোলারাইজড বিন্যাস। তা মেরুতে গিয়ে এরা দাঁড়াইলো, তাহলে এটার নাম হচ্ছে মেরুতে গিয়ে দাঁড়ানো কিংবা পোলারাইজড বিন্যাস। ওকে, তাহলে প্রশ্ন হতে পারে পোলারাইজড বিন্যাস কখন দেখা যায়? লেপ্টোডিনে দেখা যায়। তাহলে আমরা দুটো আনসার পেয়েছি। ওকে, এই পর্যন্ত শেষ। এই ছবিটা আমরা পেয়েছি। এখন এরা ফুলের তোড়া নিয়ে আসছে দরজার কাছে, দরজা খোলেন আমরা বের হয়ে যাব। এখন ব্যাপারটা তো এমন না যে একটা কোষের মধ্যে মানুষ আছে যে গিয়ে দরজাটা খুলে দিবে। দরজাটা যেহেতু খোলার উপায় নাই, তাহলে বাধ্য হয়ে তারা আদিমকালের স্বভাবে ফিরে যাবে। আমরা তো জানি যে এই জায়গায় 4টা ক্রোমোজোম আছে। ওকে, তো এখন 4টা ক্রোমোজোম দরজা খুলতে পারলো না, ঘরের মধ্যে আটকা আছে। এখন চলে যাবে হচ্ছে আদম হাওয়ার যুগে। তোমাদের তো মনে আছে যে, তোমরা তো জানো গল্পটা, মানে ধর্মীয় একটা ব্যাপার আছে যে আমাদের আদি পিতা এবং আদি মাতা তারা যখন পৃথিবীতে আসেন, তা সারা পৃথিবীতে কোনো মানুষ নেই, তারা দুজন। তারা সন্তান জন্মদান করতেছিলেন, প্রত্যেকবারে দুটো দুটো করে সন্তান দিচ্ছিলেন, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার 2টা, একটা ছেলে একটা মেয়ে। তো বিয়ে দেওয়ার ক্ষেত্রে উনি দেখলেন যে আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে, আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের বিয়ে, এভাবে বিয়ে দিল। তার মানে ভাই বোনরা বিয়ে করতো। তো সবগুলো ক্রোমোজোম যদি এখানে আটকে যায়, তাহলে ভাই বোনরা এরা নিজেরা বিয়ে করবে না। এরা তো ঘরের বাইরে বের হতে পারছে না, অন্য ক্রোমোজোমের সাথে আর দেখা হচ্ছে না। তাহলে এই যে এখানে 4 জন আছে, 4 জন হচ্ছে পরস্পর খুঁজে খুঁজে নিবে যে কারা আমার ভাই, কারা আমার বোন, কার সাথে সবচেয়ে ভালো মেলে। তো আমি কিন্তু 2টো দাগ দিয়েছিলাম, 2টো লাল ছিল, 2টো কালো ছিল। এরা আসলে কি জিনিস দেখাচ্ছি। একটা মানুষ যখন জন্ম নেয়, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু থেকে। শুক্রাণুতে থাকে 23টা ক্রোমোজোম, এইটাতে থাকে 23টা ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম 2টা যখন একসাথে হয়ে যায়, একটা জাইগোট তৈরি হয়, এখান থেকে একটা মানুষ তৈরি হয়। ওকে, তাহলে মানুষে হচ্ছে 46টা ক্রোমোজোম আছে। যে কোনো একটা কোষ যদি আমি বের করে আনি, দেখা যাবে এখানে 46টা ক্রোমোজোম, 23টা মায়ের 23টা বাবার। 46টা ক্রোমোজোমে যেহেতু 23টা মায়ের 23টা বাবার আছে, এরা আসলে কি জিনিস? ধরো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা, এটা একটা, এভাবে 23টা আছে। এটা হচ্ছে বাবার ক্রোমোজোম। এই সাইড হচ্ছে মায়ের ক্রোমোজোম, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এটা জোড় বেঁধে থাকে, মানে এদের একটা জোড় আছে। জোড়টা হলো একটা মানুষ প্রত্যেকটা বৈশিষ্ট্য নির্ধারণের জন্য 2টা করে জিন পায়, একটা বাবার থেকে পায়, একটা মায়ের থেকে পায়। যেমন ধরা যাক আমি কালো, আমার বাবা কালো, এই জন্য আমি কালো হয়েছি, তাহলে আমার বাবার কাছ থেকে আমি কালো জিনটা পাইছি। আবার মা আমার ফর্সা, আমার মার কাছ থেকেও কিন্তু একটা জিন পাইছি আমি, ফর্সা জিন, কিন্তু কোনো এক কারণে কালো জিনটা ডমিনেন্ট, কালো জিনটা পাওয়ার বেশি, এই জন্য আমি কালো হয়েছি। কিন্তু ফর্সা হওয়ার জিনটা কিন্তু আমার মধ্যে আছে, রাইট? তাহলে প্রত্যেকটা জায়গায় কয়টা করে জিন আছে? ডাবল ডাবল জিন আছে। তাহলে যেহেতু বাবা মা 2 জনেরই ক্রোমোজোম এই জায়গায় আছে, তো এটা একটা হচ্ছে বাবার ক্রোমোজোম, এটা হচ্ছে মায়ের ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোম করবে কি, ঘুরতে ঘুরতে এর কাছে যাবে, গিয়ে এর সাথে এরকম জোড় বাঁধবে। যারা সমগোত্রীয়,
দেখা গেল যে এইটা হচ্ছে সাদা বর্ণ আর এটা হচ্ছে কালো বর্ণের জন্য দায়ী, বাট দুটোই কিন্তু বর্ণ প্রকাশ করছে, দুইটাই বর্ণ প্রকাশ করছে, সাদা কালো দুইটা পরে। তাহলে বর্ণ প্রকাশের জিনগুলো পরস্পর নিজেদেরকে খুঁজে নেবে। যেহেতু একই ধরনের ক্রোমোজোম, তাহলে এইটাকে বায়োলজিক্যালে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। হোমো মানে হচ্ছে একই, হেটারো মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, এইটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে প্রশ্ন আসতে পারে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে মিলে যায় কোন জায়গায়? ক্লিয়ার? যখনই মিলে যাওয়ার ব্যাপার আসে, দেখো জাইগো বা জোয়াল বা জোড় বাঁধার কথা চলে আসে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোমগুলো এখানে একসাথে হয়। হোমোলোগাস ক্রোমোজোমগুলো একসাথে হয়। এই যে দেখো, যেখানে 4টা ছিল, কালো 2টা নিজেরা এদিকে আসছে, লাল 2টা পরস্পরের সাথে এদিকে যুক্ত হবে। ওকে, কারণ কি? কারণ হচ্ছে এদের দরজা কেউ খুলে দিচ্ছে না, এই জন্য এরা আদম হাওয়ার যুগে ফিরে গেছে, আদিমকালে। তাহলে প্রশ্ন হতে পারে ক্রোমোজোমগুলো কখন জোড় বাঁধে? কোথায়? জাইগোটিনে। কোন ক্রোমোজোমগুলো জোড় বাঁধে? হোমোলোগাসগুলো না হেটারোলোগাসগুলো? হোমোলোগাসগুলো, যারা একই ধরনের। এখন সিনেপসিস বলে একটা শব্দ আছে। সিনেপসিস হচ্ছে সিন, এদিকে হচ্ছে সিস। সিস মানে হচ্ছে প্রক্রিয়া, আর সিন মানে হচ্ছে জয়েন্ট। জয়েন্ট বা হচ্ছে জাংশন। যখন জয়েন্ট হয় এটাকে বলা হয় সিনপসিস। ক্লিয়ার? মনে আছে তোমাদের যে সিনেপস বলে একটা শব্দ আমরা পড়েছিলাম, যখন 2টা নিউরন পরস্পরের সাথে যুক্ত হয়, এই সংযোগটাকে বলা হয় সিনেপস। ঠিক আছে? তাহলে এই যে এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম পরস্পরের সাথে যুক্ত হয়েছে, তার মানে এরা এখানে সিনেপস গঠন করছে। তাহলে সিনেপস গঠন করার প্রক্রিয়া বা জোড় বাঁধার প্রক্রিয়ার নাম কি? সিনেপসিস। তাহলে প্রশ্ন যদি আসে কখনো এইভাবে, সিনেপসিস কখন গঠন হয়, তাহলে মাথার মধ্যে চিন্তা করবা, সিনেপস মানে হচ্ছে জোড় বাঁধা, জোড় বাঁধা মানে হচ্ছে জোড়া, জোড়া মানে হচ্ছে এই 5টার মধ্যে দেখো জাইগো, জাইগো মানে হচ্ছে জোয়াল বা জোড় বাঁধা। ক্লিয়ার? এইভাবে আনসার বের করতে হবে। এখন আরো একটা শব্দ আছে এখানে, বাইভ্যালেন্ট। বাই মানে হচ্ছে 2, ভ্যালেন্ট মানে হচ্ছে আসলে স্ট্রং, মানে 2টা খুব স্ট্রং ভাবে পরস্পরের সাথে লেগে থাকে। তাহলে কখনো যদি জিজ্ঞেস করা হয় এই যে 2টো ক্রোমোজোম পাশাপাশি যুক্ত আছে, এরা কোন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে, বলবা সিনাপসিস প্রক্রিয়ায়। আবার যদি জিজ্ঞেস করে এই 2টা ক্রোমোজোমকে কি বলা হয়, তখন বলতে হবে এই 2টা ক্রোমোজোমকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। বাই মানে হচ্ছে 2, ভ্যালেন্ট মানে হচ্ছে স্ট্রংলি বন্ড। ক্লিয়ার? তার মানে আমাদের গল্পের ক্ষেত্রে দেখো, শুরুতে তারা দরজার কাছে গেছিল ফুল নিয়ে, তো দরজা খোলেন, মানে আসলে এরা পরস্পরের সাথে এমন করেছিল যে এগুলোকে ফুলের তোড়ার মতো লাগতেছিল। ফ্লাওয়ার বুকে তৈরি হয় লেপ্টোটিনে। যেহেতু পুরো কোষের এক সাইডে একটা দরজার কাছে এসেছিল, তাহলে আমরা বলতে পারি এটাকে যে প্রান্তে গিয়ে বিন্যস্ত হয়ে যায়। প্রান্ত মানে হচ্ছে পোলারাইজড। ক্লিয়ার? তাহলে পরের ধাপে জাইগোটিন শুরু হয়। জাইগোটিনে গিয়ে এরা দেখে যে এদের দেয়ালটা কেউ খুলে দিচ্ছে না, দরজা কেউ খুলে দিচ্ছে না, এরা পরস্পর নিজেদেরকে বিয়ে করে জোড় বাঁধে। তাহলে এটা হচ্ছে জোড় বাঁধা। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম, এটা একটা শব্দ এখানে। 2 নম্বর হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট মানে কি? ওই যে 2টাকে একসাথে বাইভ্যালেন্ট বলা হয়। সিনেপসিস মানে কি? সিনেপসিস মানে হচ্ছে যে প্রক্রিয়ায় 2টা একসাথে যুক্ত হয়। ক্লিয়ার? সিন মানে হচ্ছে জাংশন। ওকে, তার মানে এরা পরস্পরকে বিয়ে করলো, বিয়ে করে এদের মধ্যে পারস্পরিক সংসার শুরু হয়েছে। দেখো, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম। এই 2টাকে যদি আমি বইয়ের মতো করে সুন্দর করে আর্ট করি, তাহলে ছবিটা এইরকম হবে। এটা সেন্ট্রোমিয়ার,
এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এইটা, আর পাশের ক্রোমোজোমটা হচ্ছে এটা। জোড় বাচ্চা। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এখানে খেয়াল করো। দেখো যে এই যে এখানে পরস্পর সাথে জয়েন্ট আছে, এই দেখো এই জায়গায় জয়েন্ট আছে, মাঝখানটাতে জয়েন্ট নেই। তাহলে পরস্পরের সাথে জোড় বাঁধার ব্যাপারগুলো কিভাবে শুরু হয়? ধরা যাক এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, হতে পারে এক প্রান্তে তারা প্রথমে আকর্ষণ করে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর ধীরে 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 এরকম করে যুক্ত হয়, ঠিক আছে? আবার হতে পারে এদিক থেকে শুরু হচ্ছে, এরকম করে যুক্ত হতে পারে। আবার হতে পারে সেন্টোমিয়ার, মানে মাঝখানটা যুক্ত হয়ে পরস্পরের সংযুক্তিটা দুই দিকে চলে যায়, এইভাবে যুক্ত হয়। তাহলে এইভাবে যুক্ত হতে পারে, এক প্রান্ত থেকে এ প্রান্ত থেকে যুক্ত হতে পারে, আর মাঝখান থেকে যুক্ত হতে পারে। ক্লিয়ার? শেষ। এই ধাপের নাম হচ্ছে প্যাকাইটিন। একটা মজার ব্যাপার দেখো, প্যাকাইটিন শব্দটা শুরুতে আছে প্যাক। প্যাক মানে হচ্ছে প্যাক প্যাক। প্যাক প্যাক করে কোন প্রাণী? হাঁস। হাঁস প্যাক প্যাক করে, রাইট? সংসারে কখন প্যাক প্যাক চলে আসে? উপরে তো এরা জোড় বেঁধে সংসার শুরু করলো, তাহলে এইটা হচ্ছে প্যাক প্যাক দশা। তার মানে এরা যদি বিয়ে করে বা জোড় বাঁধে, পরে তো সংসার জীবন, তাহলে প্যাকাইটিনটা হচ্ছে সংসার জীবন। কারণ সংসার জীবন মানে হচ্ছে প্যাক প্যাক করা, দুজনের সিদ্ধান্তে মিল হচ্ছে না, রাগারাগি, চিল্লা চিল্লি, চেঁচামেচি, এটা, রাইট? তাহলে মনে রাখবা প্যাকাইটিন মানে হচ্ছে সংসার জীবন, যেখানে চিল্লা চিল্লি হয়, মতের মিল হয় না, প্যাক প্যাক বলে শব্দ হয়, ঠিক আছে? তাহলে সংসার জীবন শব্দটা যদি মনে রাখতে পারো, তাহলে এটাতে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো তুমি বাইর করতে পারবা। আমি দেখিয়ে দিই কিভাবে। তাহলে এই দুটো ক্রোমোজোম জোড়া বাচ্ছে এই দশায়, তাহলে এরা সংসার জীবনে প্রবেশ করছে। ওকে, আমি একটু ক্রোমোজোম দুটাকে আলাদা করি। এটা হচ্ছে বাবার কাছ থেকে আসা ক্রোমোজোম, আর এটা হচ্ছে মার কাছ থেকে। এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, দুইটা ক্রোমোজোম। এই ছবিটা হচ্ছে এই দশা। তাহলে এরা এখন সংসার জীবনে প্রবেশ করলো। সংসার জীবনে যাওয়ার সময় যে ঘটনাটা হবে সেটা হচ্ছে নিজের বাসা, নিজের রান্না বান্না, তাহলে কোনো নিয়ম মেনে খাবে না, ইচ্ছা মতো খাবে। তো সংসার জীবনে যখন মানুষ ইচ্ছা মতো অনেক বেশি খানা পিনা করে, ভালো ভালো খানা পিনা হয়, তখন মানুষ মোটা হয়ে যায়। তাহলে যদি কখনো জিজ্ঞেস করে যে এই যে 5টা ধাপ আছে এখানে, সব থেকে বেশি কখন মোটা হয়, লিখবা সংসার জীবন। সংসার জীবন মানে হচ্ছে প্যাক প্যাক দশা বা প্যাকাইটিন। ক্লিয়ার? তাহলে একটু মোটা হয়ে গেল, খাটো হয়ে গেল। ওকে, আমি আর আলাদা করে কালার করছি না, যখন দরকার হবে তখন কালার করব। এরপর হচ্ছে বাচ্চা কাচ্চা জন্ম দেবে সংসার জীবনে। দেখো এই পাশেটা ভেঙে গেল, এই পাশেটা ভেঙে গেল, এই পাশে ভেঙে গেল, এই পাশে ভেঙে গেল, তাহলে ছবিটা হবে এরকম। তাহলে এই ছবিটা হয়ে গেল এই ছবিটা। খেয়াল করে দেখছো, সংসার জীবনের বাচ্চা কাচ্চা দিছে। একজনই কয়টা করে বাচ্চা দিছে? দেখো, 1টা 2টা 3টা 4টা, 4টা করে ক্রোমাটিড তৈরি হয়ে গেল। 4 মানে হচ্ছে টেট্রা, রাইট? তাহলে টেট্রা তৈরি হয় বা টেট্রা বা 4টা বাচ্চা তৈরি হয় কখন? সংসার জীবন বা প্যাক প্যাক দশায়। তাহলে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে টেট্রাট পাবো আমরা এখানে। প্রশ্ন আসে টেট্রাট কখন পাওয়া যায়? সংসার জীবন বা প্যাকাইটিনে। দেখো 1 2 3 4, এর ক্ষেত্রে 1 2 3 4। এখন যেটা হয়, সংসার জীবনে প্রবেশ করার পর প্যাক প্যাক হয়, বাচ্চা কাচ্চা হয়ে যায়। একটা সময় দেখা যাচ্ছে কোনো কিছুতে আর মতের মিল হচ্ছে না। মতের মিল যদি না হয়, তাহলে পরস্পরের মধ্যে এর আর এর মধ্যে যে ভালোবাসাটা আছে, এই ভালোবাসার সুতোটা কেটে যাবে না? যাবে কিনা? ভালোবাসার সুতোটা কেটে যেতে পারে, কেটে যেতে পারে।
এই জায়গার ছবিটা আর এই জায়গার ছবিটা আমি একটু বড় করে দেখাই। খেয়াল করে দেখো, স্বামী স্ত্রী সংসার জীবন যেহেতু, প্যাক প্যাক দশা যেহেতু, তাহলে তাদের ভালোবাসাটা কেটে গেছে। এটা তো আকর্ষণ পরস্পরের সাথে, তাহলে এটা কেটে গেছে। খেয়াল করছো এদের ক্রোমাটিক গুলো এমন করে থাকে মনে হচ্ছে যেন ক্রস চিহ্নের মতো তৈরি করছে। ক্রস চিহ্নটাকে বলা হচ্ছে কায়াজমা। কায়াজমা শেষের অংশটুকু আমি মিশিয়ে দিলাম। কাই, কাই হচ্ছে গ্রিক ভাষায়, গ্রিক একটা বর্ণ এইরকম, এটা হচ্ছে কাই, ইংরেজি এক্স আকৃতির। তাহলে আমরা এখানে একটা ইংরেজি এক্স আকৃতির পাইলাম বা কাই আকৃতির পাইলাম, তাহলে এইটা হচ্ছে কায়াজমা। তাহলে কায়াজমা মনে রাখবো আমরা এইভাবে, যেটা কায়ের মতো, কাই মানে হচ্ছে ক্রস, ক্রস মানে হচ্ছে কাটা। কি কাটা? ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসার সুতোটা কেটে গেছে। কখন এটা হয়? সংসার জীবনে। সংসার জীবন মানে কি? প্যাকাইটিন, প্যাকাইটিনে ভালোবাসাটা কেটে যায় বা কায়াজমা তৈরি হয়। ওকে, ঠিক আছে। এবার চলে আসি আমরা, যদি ভালোবাসার সুতোটা কেটে যায়। সুফি ভাই আমার দিকে তাকান, আমি তো এদের দিকে তাকানো বন্ধ করে দিয়েছি, কারণ এরা আমার কথা বলার পরে এরা কমেন্ট করতেছে। এদের উপর আমি খুব বিরক্ত। আমি কিন্তু ক্লাসে সবসময় গল্প বলি, যারা আমার ক্লাস করছো তোমরা জানো, তোমরা মাঝে মাঝে আমরা খুব ডিস্টার্ব করো, আমি বিরক্ত হয়ে যাই, বাট আমরা তো গল্পটা কন্টিনিউ করি। তোমরা আমার সামনে নাই, তাহলে আমি সুন্দরভাবে গল্পটা বলতে পারছি না, আর আমাকে অনেক চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, তাহলে আমার নিজেরও বেশ আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কমফোর্টেবল ফিল হচ্ছে না। তারপরেও চেষ্টা করছি আমি তোমাদের একটু গল্পটা বলার জন্য, তো তোমরা প্লিজ কমেন্ট করো না। ওকে, ঠিক আছে। সুবি ভাই, প্যাক প্যাক দশায় বা সংসার দশায় আমরা দুইটা জিনিস পাইছি। একটা হচ্ছে 4টা বাচ্চা দিছে, নিজেদের ভালোবাসার যে সুতোটা ছিল কেটে গেছে। কেটে মানে হচ্ছে ক্রস, ক্রস মানে হচ্ছে কাই, কাই মানে হচ্ছে কায়াজমা। তাহলে কায়াজমা তৈরি হচ্ছে কোথায়? সংসার জীবনে। আরেকটা ঘটনা ঘটবে এই জায়গায়, কারণ দুটো জিনিস কিন্তু ঘটতে পারে না পরপর। দানে দানে 3 দান, 3বার ঘটতে হবে, রাইট? আমি সত্যি বলছি না আবার বল, সত্যি বলছি আবার বল, সত্যি বলছি, মানে 3বার বলতে হয়। তাহলে 3টা ঘটনা ঘটে সংসারে, কারণ সংসারে কেউ কাউকে বিশ্বাস করে না। আরেকটা কি ঘটনা ঘটে সেটা হলো, আমি একটু এই ক্রসটা কেটে দিই। খেয়াল করে দেখো, সেটা হলো এর দেখো ক্রোমাটিকটা 2টা হয়েছে, এই সাইডে 1টা 2টা, এই সাইডে 1টা 2টা, এর ক্ষেত্রে 1টা 2টা 1টা 2টা। তাহলে যেহেতু এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড দুইটাই এই ক্রোমোজোমের মধ্যে, তাহলে এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা হচ্ছে সিস্টার বা বোন, সিস্টার ক্রোমাটিড। একইভাবে এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড পরস্পরের হচ্ছে সিস্টার ক্রোমাটিড, কারণ এরা একই শরীরের ভেতরে, এইটাতে না, এখানে আছে। এখন যদি বলা হয় এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড এরা কি সিস্টার? সুই ভাই এরা কি সিস্টার? না, কারণ এরা দুইটা আলাদা আলাদা ক্রোমোজোমে আছে, এরা হচ্ছে নন সিস্টার। খেয়াল করে দেখো, এই সিস্টার আর সিস্টারের মধ্যে কিন্তু আকর্ষণ নাই, কিন্তু নন সিস্টারের মধ্যে দেখো পরস্পর সাথে যুক্ত হয়ে আছে, তাহলে নন সিস্টার পরস্পরকে এইভাবে ধরে আছে। ওরা তো খেয়াল করতেছে যে আমাদের বাবা মার মধ্যে কথা মিলছে না, তাদের ভালোবাসার সুতোটা কেটে গেছে, সারাদিন প্যাক প্যাক করতেছে, রাইট? তাহলে এই সিস্টার আর এই সিস্টার পরস্পর নন সিস্টার, এরা ভাবতেছে আমরা তখন আলাদা হয়ে যাব। বাবা মা যেহেতু মিলছে না, বাবা মা আলাদা হয়ে যেতে পারে, ডিভোর্স নিয়ে নিতে পারে। যদি ডিভোর্স নিয়ে নেয়, তখন দেখা যাবে যে 10 বছর পর আমরা যদি আলাদা হয়ে এদিকে যাই, যদি এদিকে যাই,
পরবর্তীতে যদি আমাদের দেখায় আমরা চিনতে পারবো না। যদি চিনতে না পারি তখন তো বিপদ হবে। আপন ভাই আপন বোন চিনতে পারছি না, এটা কেমন কথা, রাইট? তো এই জন্য করবে কি, যে আমি তোমার একটা পুতুল দিচ্ছি, তুমি আমার একটা পুতুল দাও, তাহলে আমরা এই পুতুলটা দেখিয়ে 20 বছর পর কখনো যে রাস্তায় দেখায় আমরা চিনে নিব নিজেদের। ক্রোমোজোম তো আর গিফট শপে গিয়ে পুতুল কিনে আনতে পারে না। তাহলে ক্রোমোজোম পুতুল কিনে আনতে পারে না, কিংবা কোনো প্রমাণও দিতে পারে না। এই জন্য করতে হয় কি, যে এ বলতেছে যে আমার শরীরটা আমি এখানে কেটে দিলাম, এটা তুই নে। আবার এ বলতেছে আমার শরীর এই পর্যন্ত কেটে দিলাম, এটা তুই নে। ঠিক আছে? তাহলে এই জায়গাটা কি হবে? তোমরা কি খেয়াল করছো? দেখো, এর অংশটা এখানে আসছে, এর অংশটা এখানে চলে গেছে, পরস্পরের মধ্যে বিনিময় হয়েছে, একটা আরেক পাশে চলে গেছে, মানে ক্রস করে গেছে। এ যদি এখান থেকে এখানে যায়, এ যদি এখান থেকে আসে, এটা ক্রস না? পরস্পরের মধ্যে ক্রস করা কি না? পারাপার হওয়া না? তাহলে এইটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার। তোমাদের বইয়ের মধ্যে আসে ক্রসিং ওভার কখন হয়। ক্রসিং ওভার যখন হয় তাহলে মনে করবো যে পারাপার। পারাপার মানে হচ্ছে ক্রোমোজোম এর ক্রোমাটিড পরস্পর জায়গা বদল করলো। কখন বদল করলো? যখন ওরা বুঝতে পারছে বাবা মার মধ্যে ঝগড়া হচ্ছে, পরবর্তীতে ডিভোর্স হতে পারে, রাইট? তাহলে ডিভোর্স হতে পারে, এই চিন্তা ভাবনা কখন আসে? সংসার জীবনে। সংসার জীবন মানে হচ্ছে প্যাক বা প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিনেই আসলে ক্রোমোজোম ক্রসিং ওভার হয়। কোনো একটা কোশ্চেনের আনসার বের করতে গেলে সরাসরি আনসারে চলে যাওয়া না, চেষ্টা করবা হচ্ছে এইভাবে খুঁজে বের করতে, একটার পর একটা লাইন ধরে, লেজ ধরে ধরে। বিশাল একটা সুতোর একটা উলের কাপড় আছে, আমরা যদি একটা সুতো ধরে টান দিই, সুতোটা খুলতে দেখা যাবে পুরো উলের কাপড়টাই খুলে গেছে, নাই? ঠিক কিনা? তো প্রবলেমগুলো এক একটা করে উলের কাপড়ের মধ্যে বের হয়ে থাকা সুতার মতো, সুতা ধরে টান দিতে হবে। তাহলে খেয়াল করো, ক্রসিং ওভার হলো, এইটা আমরা এখানে লিখব। ওকে, আমি কিন্তু এখন কোশ্চেন করবো তাদের। আজকে একবারও কোশ্চেন করা হয়নি, কারণ আজকে আমি নিজে গুছিয়ে উঠতে পারিনি এখনো। ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে আরো ভালো করব। ঠিক আছে, তো এই যে পরস্পরের সাথে বিনিময় হইলো, ক্রসিং ওভার হইলো, এই ক্রসিং ওভারের সংজ্ঞা শিখতে হবে। সংজ্ঞাটা খুব সহজ। তাহলে এইটা আর এইটা, এরা পরস্পর কি সিস্টার না নন সিস্টার? এরা হচ্ছে নন সিস্টার। তাহলে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়, রাইট? কখন? প্রোফেজ 1-এর প্যাকাইটিনে। লিখতে হবে এভাবে, প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় দুটি, এরা তো হচ্ছে একই ধরনের হোমোলোগাস ক্রোমোজোম ছিল, একটা বাপের কাছ থেকে একটা মায়ের কাছ থেকে, একই ধরনের, ঠিক না? প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় দুটি হোমোলোগাস ক্রোমোজোমের পরস্পরের অংশের বিনিময়, ঠিক কিনা? এটা আরো একটু বড় করে বলতে হবে। প্রোফেজ 1 মানে কি? এটা মেটাফেজের এটা হচ্ছে মায়োসিস 1-এর, রাইট? তাহলে এবার এভাবে বলতে হবে, মায়োসিস 1-এর প্রোফেজ 1 দশায় প্যাকাইটিন উপদশায় দুটি হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের পরস্পর অংশের বিনিময়, একে বলা হয় ক্রসিং ওভার। রাস্তা ক্রস করতে গেলে তুমি কিন্তু মরে যেতে পারো, মরে গিয়ে ভূত হয়ে যাও, রাইট? রাস্তা ক্রস করতে গেলে তুমি মরে যেতে পারো, মরে গেলে ভূত হয়ে যাওয়া। খেয়াল করো, আমার ট্রিকের মধ্যে কিন্তু কয়েকটা কথা আছে। একটা হচ্ছে রাস্তা ক্রস করে যাওয়া মানে হচ্ছে ক্রসিং ওভার, মরে যেতে পারো মানে হচ্ছে মরে যাওয়া, মরগান। মরে গেলে কি হবো? ভূত মানে হচ্ছে ভুট্টা। তাহলে বিজ্ঞানী মরগান ভুট্টার মধ্যে ক্রসিং ওভার দেখেছেন, রাইট? রাস্তা ক্রস করলে মানে ক্রসিং ওভার, মরে যেতে পারি মানে হচ্ছে মরগান, মরে গেলে ভূত হয়ে যাবো মানে হচ্ছে ভুট্টা। ট্রিক শেখালাম আর কি, ঠিক আছে? এখন আমরা কোথায় আছি? কোশ্চেন। আচ্ছা, আমি ক্রসিং ওভার পর্যন্ত পড়িয়েছি।
দুই নন সিস্টার পরস্পরের মধ্যে অংশের বিনিময় করেছে ডিভোর্সের আগ মুহূর্তে। এই পর্যন্ত আমরা আছি, পরের দুইটা একটু পরে বলবো, এরপর কিছু বেসিক কথাবার্তা বলো, বেস একটু হচ্ছে। তার আগে আমি 3টা কোশ্চেন করি, 3টা কোশ্চেন আনসার তোমরা কমেন্টে লিখবা, এখন কমেন্ট করা যাবে। 1, মায়োসিসে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়? 2, ক্রোমোজোম কয়বার বিভক্ত হয় মায়োসিসের ক্ষেত্রে? 2, আরগুলো তো এখানে, আমরা তো এর এক্সট্রা কিছু পড়াইনি, রাইট? আচ্ছা, এইটাই তোমরা কমেন্টে লেখো, আমি একটু কমেন্টটা চেক করি। মায়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়, নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়, এই দুইটা লেখো। ফোন দেখি একটু। আপনাকে ঝাড়ি দিয়েছি, রাগ করেছেন? সিরিয়াসলি আমি খুব একবার দুইবার দুইজন দুটো আনসার লিখেছে। প্রশ্নটা করেছি ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়। এরপরেরটা ছিল হচ্ছে নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়, রাইট? তাহলে দুটো কোশ্চেন ছিল। আচ্ছা, তো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আজকে যে আমি গল্প বলেছি কিংবা টপিকগুলো বোঝালাম, কারণ আজকে আমাদের অনেকগুলো মিসকমিউনিকেশন হয়েছে, আমিও বিরক্ত হয়ে গেছি, তোমরাও কষ্ট পাচ্ছ, শুনতে পাচ্ছ না। তোমরা একটু কমেন্টে লেখো যে তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা, ঠিক আছে কিনা। লেপটোটিনে ক্রোমাটিন, প্যাকাইটিনে ক্রোমাটিন, জাইগোটিনেও ক্রোমোজোম হলো কিভাবে, রাইট? তো এটা আমি শেষে বলি। এখন ক্রোমোজোম আর ক্রোমাটিন দুইটা আলাদা করার দরকার নেই, আমি শেষে বলবো কোন ধাপগুলো ক্রোমাটিন, কোন ধাপগুলো ক্রোমোজোম, ঠিক আছে? তোমরা যে মিথ্যা বলছো আমি বুঝতে পারছি। আচ্ছা, সংসার জীবনে কিন্তু 3টা ঘটনা ঘটায়, কারণ সংসার জীবনে কিন্তু বিশ্বাস কেউ কাউরে করে না। বিশ্বাস না করতে গেলে 3বার বলতে হয়, সত্যি কথা তো 3বার বলতে হয়, রাইট? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তাহলে এই 3টা মনে রাখতে হবে। এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে এটা আসবে, যদি শর্ট কোশ্চেন আসে তাহলে ক্রসিং ওভার কাকে বলে এটা আসবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, ক্রসিং ওভারের সময় এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম পরস্পরের অংশের বিনিময় করলো। অংশের বিনিময় যদি করে, এর মধ্যে যে জিনগুলো আছে এখানে গেল, এর যে জিনগুলো আছে সব এখানে গেল। তো দুইটা জিন যদি বিনিময় হয়, কিছুক্ষণ পর তো এরা একদিকে যাবে, এ তো একদিকে যাবে। দুইটা যদি দুই দিকে যায়, তাহলে দুইটা যদি 2 সন্তানের মধ্যে প্রবেশ করে, তাহলে একটা মজার জিনিস ঘটবে না? সেটা হলো এই সন্তান আর এই সন্তানের মধ্যে পার্থক্য দেখা দিবে না। কারণ দেখেন, পুরোটাই লাল ছিল, এই জায়গায় এসে একটু নীল হইলো, আবার এই পুরোটাই নীল একটু লাল। তারপর পরের বংশধরে গিয়ে আমরা দেখতে পাবো যে সবগুলো লাল বা সব বৈশিষ্ট্য ঠিক আছে, কিন্তু এক্সট্রা কিছু বৈশিষ্ট্য চলে আসছে, তাই না? এই জন্য পৃথিবীতে 700 কোটি মানুষ 700 কোটি রকম। কারণ কি? ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার যদি না হতো, পৃথিবীর সবাই দেখতে চাইনিজ হইতো, রাইট? সবাই দেখতে একরকম। আচ্ছা, গল্পটা শেষ করি। খেয়াল করে দেখো, এখানে খুব প্যাক অবস্থা, খুবই খারাপ অবস্থা। প্রথমে 4টা সন্তান হয়েছে, দেন তাদের ভালোবাসার সুতোটা কেটে গেছে, মানে কাজমা হয়েছে। দেন সন্তানরা ভয় পেয়ে গেছে যে বাবা মা হয়তো বা ডিভোর্স নিতে পারে, এই জন্য অংশের বিনিময় করছে, ঠিক আছে? তাহলে পরের দশা কি? অবশ্যই ডিভোর্স দশা, ঠিক কি না? তাহলে এবার শুরু হবে ডিভোর্স দশা। কেন ডিভোর্স দশা? কারণ তাদেরকে আলাদা হতে হবে। এই জায়গায় সুখ ছিল না বিবাহ অবস্থায়,
তো ডিভোর্স দশায় যদি আলাদা হইতে থাকে, দেখো এই ক্রোমোজোমটা এদিকে যাবে, এই ক্রোমোজোমটা এদিকে যাওয়া শুরু করবে, ঠিক কিনা? দুইজন দুই দিকে যাওয়ার চেষ্টা করবে। দুই দিকে যদি যাওয়ার চেষ্টা করে, মাঝখানে একটা ফাঁকা হবে না? ফাঁকা মানে হচ্ছে লুপ, লুপ মানে হচ্ছে গহ্বর, একটা ফাঁকা জায়গা। তাহলে প্রশ্ন হতে পারে যে দুটো ক্রোমোজোমের মাঝখানে লুপ সৃষ্টি হয় কখন, ফাঁকা জায়গা কখন তৈরি হয়? যখন ডিভোর্স হয় তখন। ডিভোর্স মানে ডিপ্লোটিন, ঠিক কিনা? তাহলে আমরা লিখে দিতে পারি এখানে ডিপ্লোটিনে 1 লুপ সৃষ্টি হয়। ওকে, এখানে কিন্তু কিছু বেসিক আছে, তোমরা যখন বই পড়বা অনেকে বুঝতে পারবা না, এই জিনিসটা আমি এবার দেখাই দিচ্ছি। দেখো এ সেন্ট্রোমিয়ার আর এই সেন্ট্রোমিয়ার, এটা তো হচ্ছে যদি শরীর হয় এটা তো মন, ঠিক কি না? তো এটা যদি মন হয় তাহলে মনের দূরত্বটাই তো সব থেকে দূরে চলে যাবে ডিভোর্সের সময়। তাহলে এই মন আর এই মন পরস্পরকে বিকর্ষণ করছে, এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছে এদিকে। তাহলে প্রশ্ন হতে পারে বিকর্ষণ সর্বপ্রথম কোথায় শুরু হয়? সেন্ট্রোমিয়ারে। তো এরা যদি টানাটানি করে, খেয়াল করে দেখো এই যে আকর্ষণটা আছে এখানে, এটা কিন্তু টেনে টেনে যাবে, এটাও এদিকে টানবে। এই ছবিটা পরে কি হবে আমি একটু ছোট করে দুইটা এক কালিতে দেখাই। তাহলে এটা একটা সেন্ট্রোমিয়ার, কাছাকাছি ছিল, এবার দূরে চলে যাবে। দেখো দুটো ক্রোমোজোম পরস্পর থেকে অনেক দূরে চলে গেছে। যদি দূরে চলে যায় তাহলে এই যে এই জায়গায় দেখো এ আর এ পরস্পর টানতেছে, তাহলে এখানে ক্রস চিহ্নটা আরো বড় হবে না তখন? সুফি ভাই দেখেন ক্রস চিহ্নটা কিন্তু আরো স্পষ্ট হয়ে গেছে। তাহলে কায়াজমা প্যাকাইটিনে তৈরি হলেও, ক্রস প্যাকাইটিনে তৈরি হলেও ডিপ্লোটিনে গিয়ে আরো স্পষ্ট হয়। কারণ ডিপ্লোটিন মানে হচ্ছে ডিভোর্স। ডিভোর্স হয়ে গেলেই তো আমরা বুঝতে পারি যে অপূর্ব এবং তার ওয়াইফের মধ্যে ভালোবাসা ছিল না, তাদের ভালোবাসার সুতোটা কেটে গেছে, ঠিক কি না? তাহলে ক্রসটা বা ভালোবাসার সুতো কেটে যাওয়ার ব্যাপারটা কখন সব থেকে বেশি স্পষ্ট হবে? ডিভোর্সে গিয়ে বা ডিপ্লোটিনে গিয়ে। ওকে, তাহলে প্রশ্ন আসে কায়াজমা কখন আরো স্পষ্ট হয়? ডিপ্লোটিনে। এবার চলে আসি, এই যে দেখো এর হচ্ছে এই জায়গা আর এই জায়গা মিলে এখানে আটকে আছে, তাহলে পরের ধাপে কি হবে? লুক, সেটা হলো এই যে এই জিনিসটা আগে এইখানে ছিল, এটা এইখানে যুক্ত ছিল। যখন টানাটানি করতেছে তখন দেখো এগুলো খুলে যাওয়া শুরু হচ্ছে, কিন্তু পরস্পরকে ছাড়তেছে না। তাহলে এখানকার যে কায়াজমাটা ছিল, দেখো এখন কায়াজমাটা ধীরে ধীরে এদিকে যাচ্ছে। এখন এখানে, আগে ছিল এখানে, আরো আগে হয়তো বা এখানে ছিল, ঠিক না? তো যখন টানাটানি করতেছে তখন এই যে সংযোগ স্থলটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, ধীরে ধীরে মাথায় চলে যাবে, এরপর একটা সময় বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে কায়াজমাটা ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যাচ্ছে, আগে ছিল এদিকে, এখন চলে যাচ্ছে দেখো প্রান্তের দিকে। কিন্তু প্রান্তের দিকে চলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে প্রান্তীয়করণ চলছে। কখন? ডিভোর্সের সময়। দুজন দুই দিকে চলে যাবে না এখন স্বামী স্ত্রী, তাহলে প্রান্তীয়করণটা কখন হবে? ডিভোর্সের সময়, ডিপ্লোটিনে। তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখবা, প্রান্তীয়করণ, টার্মিনাল মানে হচ্ছে প্রান্ত, তাহলে এটার আরেকটা নাম হচ্ছে টার্মিনালাইজেশন। ক্লিয়ার? পোলারাইজড বিন্যাস, এটার ইংলিশ হচ্ছে পোলারাইজেশন। ক্লিয়ার? শেষ। তাহলে এখানে একটা বইয়ের মধ্যে কথা আছে, সেটা হলো লুক যদি পরস্পর টানাটানি করে, মানে এই ছবিটা দেখে তাকাও, এখানে ভালো দেখা যাবে, সেটা হলো এটা যদি পরস্পর টানাটানি করে তাহলে এর মধ্যবর্তী যে কোণটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখো, ক্লিয়ার? এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার যদি এমন হতো যে এই প্রান্তটা কখনোই জোড়া লাগেনি, এটা আলাদা ছিল, শুধুমাত্র এখানে আকর্ষণ হয়েছে,
জাইগোটিন দশায়, ক্লিয়ার? জাইগোটিন দশায় এই দিকে জোড়া লাগেনি, এখানে শুধু জোড়া লাগছে। তাহলে এরা যে পরস্পর টানে, তাহলে কিন্তু ছবিটা এরকম হতো, একটা জায়গায় লাগছে, তাহলে এখানে তাই না? একটা জায়গায় লাগছে বলে ছবিটা এরকম হয়েছে, যেহেতু দুই জায়গায় লাগছে এখানে আর এখানে, এই জন্য এটা হচ্ছে না এরকম হয়েছে। তাহলে এদের অন্তর্বর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, দেখো 100 সমকোণ 90 ডিগ্রি। বাট এখানে দেখো এর আর এর অন্তর্বর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা আসে প্রশ্ন, সেটা হলো যদি জাইগোটিনের বা জোড় লাগা যে উপধাপটা আছে এখানে ক্রোমাটিডের এক জায়গায় সংযোগ সৃষ্টি হয়, তাহলে ডিপ্লোটিনের যখন এরা পরস্পরকে দূরে চলে যাবে অন্তর্বর্তী কোণ হবে 180 ডিগ্রি। বাট দুই দিকে যদি এরকম সংযোগ হয় তাহলে এই ছবিটা হবে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে, ঠিক আছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার চলে আসে ডায়াগাইনেসিসে। তোমরা তো দেখছোই যে এরা পরস্পর দূরে যাওয়ার চেষ্টা করছে, এরাও দূরে যাওয়ার চেষ্টা করছে। তো এরকম যে টানাটানি করতে পারে, তাহলে আমি যে এখন স্ক্রিনের সামনে আছি, দেখো এরকম যে টানাটানি চলতে থাকে, তাহলে আমি এক সময় স্ক্রিনের এক সাইডে আসতে পারি, ঠিক কিনা? তো স্ক্রিনের এক সাইডে আসছি মানে কি, এটা ছিল কোষ, নিউক্লিয়াস ছিল। তো এই জিনিসটা, এই ছবিটা, এইটা হয়তো বা এখানে ছিল, দেখো এখান থেকে একদিকে চলে আসছে, নিউক্লিয়ার মেমব্রেনের একদিকে। তো আমি তো বলেছি যে মায়োসিস একের ক্ষেত্রে ধাপ হচ্ছে 3টা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যখন প্রোফেজের পর প্রো মেটাফেজ ছিল তখন কি ছিল, যে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস এখানে বিলুপ্ত হওয়া শুরু হয়, প্রো মেটাফেজে গিয়ে বিলুপ্ত হয়ে যায়, ঠিক কিনা? এখন যেহেতু আমি দুটো ধাপ একসাথে প্রোফেজের মধ্যে আলোচনা করছি, তাহলে এখানে বিলুপ্ত হওয়া শুরু হয়, এখানে শেষের দিকে বিলুপ্ত হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে যদি লেপ্টোটিনের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হওয়া শুরু হয়, তাহলে একবার বিলুপ্ত হবে কোথায়? ডায়াকাইনেসিসে। কারণ কি দেখো, এরা যদি এরকম টানতে টানতে দেয়ালের দিকে চলে যায়, নিউক্লিয়ার মেমব্রেনের দিকে, এখন নিউক্লিয়ার মেমব্রেনটা যদি না খুলে যায়, বিলুপ্ত যদি না হয়, তাহলে পরবর্তীতে দুইটা কোষ তৈরি হয়ে বা নিউক্লিয়াস তৈরি হয়ে কিভাবে দুই দিকে যাবে? খেলার মাঠটা যদি বড় না হয় তাহলে কিন্তু ফুটবল খেলা সম্ভব নয়, ঠিক কিনা? তাহলে বিভাজন করতে গেলে আমার নিউক্লিয়ার মেমব্রেনটা এখন খুলে দিতে হবে। যতক্ষণ নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল ততক্ষণ পর্যন্ত এরা কি করছে, দুইটা একসাথে হয়েছে, হওয়ার পর বিবাহ করছে, বিয়ের পর সংসার, বাচ্চা কাচ্চা করছে, বাচ্চা কাচ্চারা পরস্পরের মধ্যে অংশের বিনিময় করছে, দেন এরা পরস্পর ডিভোর্স নিছে যখন ঘরের মধ্যে ছিল, ঠিক কিনা? এখন ঘর খুলে যাচ্ছে কারণ এরা এখন ডিভোর্স নিয়ে ফেলছে, এখন তাদেরকে এক জায়গায় বন্দি করে রাখা যাবে না। তুমি তোমার মতো পথ দেখো, আমি আমার মতো পথ দেখি, আমরা কেউ কাউকে চিনি না, দুজন আর দুটি পথ, দুটি দিকে গেছে বেগে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মনে কি এখনো প্রশ্ন জাগে নাই যে লেপ্টোডিন দশায় এরা পরস্পরের সাথে যুক্ত হইল, জাইগোটিন পরস্পরের সাথে যুক্ত হইল, কাপল হইল, কাপলিং হইল, এটাকে বলে কাপল হইল, বাট ডিপ্লোটিন দশায় আইসা এরা আবার পরস্পরের বিকর্ষণ করতেছে। তোমাদের মাথায় কি এটা একবারও আসেনি প্রশ্নটা, কেন আকর্ষণ করতেছে একবার, কেন বিকর্ষণ করতেছে? তোমাদের মাথায় কোশ্চেনটা আসছে কিনা বা জানতে চাও কিনা একটু কমেন্ট করে দাও, দেন আমি যাচ্ছি আনসারে। জানতে চাই, আলভি বলেছে। মাথায় আসেনি আজহারুল ইসলাম তামিম। মাথায় না আসার কারণ নিয়ে আসলে ভীত হওয়ার কিছু নেই, আমার মাথায় এতকাল আসেনি বলে আমি বলি নাই, আজকে আমার মাথার মধ্যে আসছে এই জন্য বলতেছি। ও আচ্ছা, স্টোরি শুনে আসছে এই জন্য ভাবো না, ঠিক আছে আমি বলি।
লেপ্টোটিন দশায় নিউক্লিয়াসের ভেতরে এরকম একটা অবস্থা ছিল, তোমাদের কি মনে আছে যে এরা সবাই বিন্যস্ত অবস্থায় ছিল, বিস্তৃত অবস্থায় ছিল। আমি বলেছি যেহেতু এখানে এই কোষটার মধ্যে বাবার থেকে আসা ক্রোমোজোম আছে, মার থেকে আসা ক্রোমোজোম আছে। ধরা যাক এই ক্রোমোজোমটা আসছে মা থেকে, এই যে লালটা আসছে বাবা থেকে। ক্লিয়ার? এটা আছে মা থেকে, এটা বাবা থেকে। এই দুটো ক্রোমোজোমই তুমি লম্বা হবা না খাটো হবা এই উচ্চতা নির্ধারণ করছে। ধরা যাক মার যেটা আসছে এটা হচ্ছে খাটো, যে তুমি খাটো হতে পারো। এইটা থেকে আসছে বাবার, তাহলে তুমি লম্বা হতে পারো। বাট দুটা খাটো লম্বা যাই বলি না কেন, দুটাই তো উচ্চতা বোঝাচ্ছে, রাইট? খাটো লম্বা তো পরের ছবি ভাই, রাইট? তাহলে এইটা হচ্ছে উচ্চতা নির্ধারণের জন্য ক্রোমোজোম, এটা হচ্ছে উচ্চতা নির্ধারণের জন্য ক্রোমোজোম। তাহলে দুইটাই একই রকম না? তাহলে দুইটা একই রকম মানে হচ্ছে হোমো, হোমো মানে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে যদি একরকম হয়, তুমি যদি কখনো দেখো এই যে আমাদের তোমাদের মধ্যে অনেকেই আছে যারা তোমাদের ফ্রেন্ড, তো তোমরা যদি কখনো এমন হয় আমি তোমাদেরকে ঢাকায় ডাকতেছি, তোমরা চলে আসো, তোমাদের আমি একটা গ্র্যান্ড সেলিব্রেশন করবো। আসার পর কি হবে, ওই যে কমেন্ট বক্সে যার সাথে বন্ধুত্ব হয়েছে কিংবা ঝগড়া হয়েছে, দেখবো যাদের ঝগড়া হয়েছে তারা পরস্পর মিশবা না, আর যাদের বন্ধুত্ব হয়েছে একরকম যারা মন মানসিকতা, তারা কিন্তু একসাথে চলে আসবে। যেহেতু এর আর এর জিন কাছাকাছি, দুটোই উচ্চতা নির্ধারণের জন্য জিন, তাহলে এরা কিন্তু পরস্পরকে তখন খুঁজে নিবে। আমরা কিন্তু পড়ে আসছি যে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ পরস্পরের সাথে কিন্তু আকর্ষণ করে না। সরি, পজিটিভ এবং নেগেটিভ পরস্পরে আকর্ষণ করে, ঠিক কিনা? কিন্তু চার্জের ক্ষেত্রে দেখো পজিটিভগুলো সব এক জায়গায় আছে, নেগেটিভগুলো কিন্তু সব এক জায়গায় আছে, ঠিক কিনা? সো ব্যাপারটা ওই রকমই যে সিমিলারগুলো পরস্পরকে খুঁজে নেয়, সিমিলারগুলো পরস্পরকে আকর্ষণ করে যে আমরা একসাথে থাকি। নইলে এই যে কোষ বিভাজন চলতেছে, তুমি কোন দিকে যাবো আমি কোন দিকে যাবো কোনো হদিশ থাকবে না। বাট যখন প্যাকাইটিনে এসে ক্রসিং ওভার হয়, লুক প্যাকাইটিনে এসে যখন এদের ক্রসিং ওভার হয়েছে, দেখো এর যে এই অংশটা এখানে ছিল এটা এখানে আসছে, আবার এর যে অংশটা এখানে ছিল এটা দেখো এখানে আসছে। তো পরস্পর দেখো এখন এর চেহারা আর এর চেহারা আলাদা হয়ে গেছে না? কালো দাগগুলো দ্বারা আমি জাস্ট বুঝিয়েছি যে একটা বাবার কাছ থেকে আসছে, একটা মায়ের কাছ থেকে আসছে। বাট এই জায়গায় এসে দেখো বাবার জিনটা মায়ের কাছে আসছে, মায়ের জিনটা বাবার কাছে চলে গেছে, অল্প একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পর এই ক্রোমোজোমটা আগের মতো থাকলো না, বদলে গেল। এই ক্রোমোজোমটা আর আগের মতো থাকলো না, বদলে গেল। দুটো যখন বদলে যায়, আলাদা রকম চেহারা ধারণ করে, তখন তাদের মধ্যে কি হয়? বিকর্ষণ। যে আমরা তো আগের মতো না, আমরা যদি আগের মতো না হয় আমরা তো আর একসাথে থাকতে পারবো না, ঠিক কিনা সুই ভাই? তো তখন এরা বিকর্ষণ করা শুরু করে। খেয়াল করে দেখো এখানে ক্রসিং আবার শুরু হয়েছে, পরে ডিপ্লোডিনে গিয়ে দেখো ডিভোর্স নিয়ে ফেলছে। বুঝতে পারছো? রিয়াজুল করিম চৌধুরী কেমনে খুঁজে নাই, মানে ব্যাপার হচ্ছে এখানে একরকম ছিল বলে খুঁজে নিয়েছে, একসাথে যুক্ত হয়েছে। এখন কেমনে খুঁজে নেয় এটার তো অনেক ব্যাখ্যা আছে। ওটা আমরা আরেকদিন দেখবো। জাস্ট মনে করো যে সিমিলার গুলো একসাথে হচ্ছে, যখন তারা ডিসিমিলার হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। শাহাদ রাফিন ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তার আগে আমি একটু ছোট্ট কথা বলি। গতকাল মাইটোসিস থেকে আমি একটা টপিক আলোচনা করতে চাচ্ছিলাম। খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন আসে। সেটা হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এটা হচ্ছে আমাদের আজকে শেষ টপিক। ঠিক আছে? তোমরা তো জানোই যে আমাদের একটা কোষ থাকে,
কোষের ভেতরে আছে সাইক্লিন আর সিডিকে, বাইরে আছে গ্রোথ হরমোন বা হরমোন। এরা এখানে আসে, এসে যুক্ত হয় পাশের বাসার ভাবি। এরা এখানে এসে যুক্ত হওয়ার পর এরা বুঝতে পারে, তখন এরা বলে চল কোষ বিভাজন করি। তাহলে এই হচ্ছে বাইরে থেকে উদ্দীপনা দিচ্ছে, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। এরা ভেতরে আছে, এরা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। প্রশ্ন আসতে পারে যে বাহ্যিক উদ্দীপনাকে হরমোন, অভ্যন্তরীণ উদ্দীপনাকে সাইক্লিন সিডিকে। কিন্তু আমি বলেছি যে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে জেনেটিক প্রোগ্রাম। জেনেটিক প্রোগ্রাম, ওকে। জেনেটিক প্রোগ্রাম মানে হচ্ছে জিন। জিন মানে হচ্ছে জিন থেকে কিভাবে এরা প্রোগ্রামগুলো নির্ধারণ করে, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, এই প্রোটিনগুলো কাজ করে। তাহলে এই ধরনের কাজ করব, তাহলে জিনগুলো করবে কি অন্য ধরনের প্রোটিন। ওই ধরনের কাজ করব, জিনগুলো করবে কি ওই ধরনের প্রোটিন তৈরি করবে। তার প্রোটিন তৈরি করে এরা কাজ করে। তাহলে জিন একটা প্রোটিন তৈরি করে, এই প্রোটিনের নাম হচ্ছে P53, রাইট। তাহলে জিনটা নিয়ন্ত্রণ করছে কিভাবে? P53 দ্বারা। মনে রাখবা P53 হচ্ছে গার্ডিয়ান অফ জিনোম। খুবই সুন্দর একটা নাম, গার্ডিয়ান অফ জিনোম। তাহলে জিনোমের হচ্ছে গার্ডিয়ান এই প্রোটিনটা। এই প্রোটিনটা যখন কোষের ভেতরে আসে তখন সে হয়ে যায় বড় ভাই। বড় ভাইরা আমাদের কি করে যে তুমি এই কাজটা করতে পারবে না, ওই কাজটা করতে পারবে না, তুমি চুপ, রাইট। তাহলে এই বড় ভাই এসে বা হচ্ছে P53 এসে কোষ বিভাজন কমায়। বুঝতে পারছো? কারণ আমাদের শরীরে তো হরমোন সবসময় ঘুরে বেড়ায়। হরমোন সবসময় এখানে যদি আসে তাহলে সাইক্লিন সিডিকে সারাদিন ধরে এই কোষ বিভাজন করবে। কিন্তু P53 আছে বলে, বড় ভাই আছে বলে কিন্তু কখনো কোষগুলো বিভাজন হয় না প্রয়োজন ছাড়া। সে কিন্তু সব চেক করে রাখে। তাহলে কখনো যদি এমন হয় বড় ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, তাহলে বড় ভাই আর এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কোষ বিভাজন হতেই থাকবে। এটাকে বলা হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। একটা থেকে দুইটা হয়, তখন দেখা যাচ্ছে একটা থেকে তিনটা হয়ে গেছে, একটা বাড়লো না, ও আরও কিছু কোষ তৈরি করবে, তখন টিউমার তৈরি হয়, বেশি কোষ হয়ে গেল। টিউমারটা কিছু কিছু টিউমার পরবর্তীতে ক্যান্সার হয়, সব টিউমার ক্যান্সার হয় না। তো এখন দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আমাদের শরীরে যত P53 আছে তার অর্ধেক নষ্ট, ডিফেক্টিভ, বাট বাকি অর্ধেক ঠিক আছে। এগুলোর জন্য কিন্তু আমরা ভালো আছি, আমাদের ক্যান্সার হচ্ছে না। খেয়াল করে দেখেন, অর্ধেক থেকেও তারা কিন্তু ডমিন্যান্ট হয়ে আছে। অর্ধেক ঠিক আছে, তারপরে আমরা কিন্তু ভালো আছি। তাহলে ক্যান্সার হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। ক্যান্সার হচ্ছে না এইটাই বরং অস্বাভাবিক, ঠিক না? তো এখন যদি কখনো এমন হয় যে P53টা যে জিন থেকে উৎপন্ন হচ্ছে, এই জিনের উপরে সূর্যের আলো আচর পড়ে, আল্ট্রাভায়োলেট রে, এ যদি এর উপরে পড়ে, তাহলে জিনটা কি হবে? যে লেখা একটা ছিল এরকম, লেখাটা কোন একটা জায়গায় ডিলিট হয়ে গেল। এই জিনের ভেতরে যে তথ্যটা আছে, লেখাটা আছে, একটা জায়গায় ডিলিট হয়ে গেল। কিংবা এমন হতে পারে যে এই জায়গাটা হারিয়ে গেল, কিংবা একটা লেখা ছিল এই জায়গায় সোজা ছিল, এই জায়গাটা একটু বাঁকা হয়ে গেল। মানে হচ্ছে ইনফরমেশনটা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হলো না ইনফরমেশনটা। পরিবর্তন মানে হচ্ছে মিউটেশন। মনে রাখবা, জিনের ভেতর যে সিকোয়েন্স আছে, মানে যে ক্রমটা আছে, ক্রমটা যদি কখনো পরিবর্তন হয়, এটাকে বলে মিউটেশন। তাহলে মিউটেশন মানে কি? জিনের ইনফরমেশনের পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে এটা স্থায়ী পরিবর্তন না অস্থায়ী পরিবর্তন? খুব ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে স্থায়ী পরিবর্তন। ক্লিয়ার? তাহলে মিউটেশন মানে হচ্ছে জিনের স্থায়ী পরিবর্তন, মানে ক্রোমোজোমাল যে নিউ ইনফরমেশনগুলো আছে এগুলো। তো দেখো, P53 আমাদের যে 17 নম্বর ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম থেকে এই প্রোটিনটা তৈরি হয়। ক্লিয়ার? সে করে কি, বড় ভাই ঘুরে ফিরে ঘুরতেছে এখানে, 17 নম্বর থেকে তৈরি হয়েছে, হওয়ার পর দেখে যে 21 নম্বর ক্রোমোজোমে গিয়ে একটা জায়গায় পরিবর্তন হয়েছে। সে সাথে সাথে করে কি, এই পরিবর্তনটাকে চেষ্টা করে রিপেয়ার করার জন্য।
কারণ 21 নম্বর ক্রোমোজোমটাও তো হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন তৈরি করতে পারে, যার জন্য কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হতে পারে। সে প্রথমে চেষ্টা করে রিপেয়ার করার, যদি রিপেয়ার না করতে পারে সে করবে কি, ওই কোষের, আমরা তো জানি আগে কোষ চক্রের ইন্টারফেস হবে, ইন্টারফেস, তারপরেই তো কোষ বিভাজন। যদি P53 এসে দেখে এই পরিবর্তনটা ঠিক করা যাচ্ছে না, তখন সে করবে কি, ইন্টারফেসটাকে আটকায় দেবে। ইন্টারফেস তো হচ্ছে প্রস্তুতি দশা, প্রস্তুতি দশা যদি না হয় তাহলে আর কোষ বিভাজন হবে না। বুঝতে পারছো? এইভাবে আসলে P53 কাজ করে। প্রোটিন কাইনেজ বলতে কি বোঝায়? হ্যাঁ, অনেক বইয়ের মধ্যে লেখা আছে যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের জায়গায় প্রোটিন কাইনেজ লেখা আছে, কারণ সাইক্লিন তো একটা প্রোটিন। তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজকে প্রোটিন কাইনেজ বলা যেতে পারে। তোমাদের কি কোনো P53 ফুল অ্যাক্টিভ থাকলে কি হতো? বাকি যে অর্ধেক আছে তারা তো ফুল অ্যাক্টিভ। আচ্ছা, আজকে আমরা একটা অসম্পূর্ণ লেকচার শেষ করলাম। আমার ইচ্ছা ছিল আজকে আরো অনেক বেশি পড়ানোর জন্য, কিন্তু সাউন্ডের প্রবলেমে গিয়ে আমাদের সব কিছু গন্ডগোল হয়ে গেছে। আশা করছি পরের ক্লাসে আমরা এটা পুষিয়ে নিতে পারবো। আর ছোট ছোট কিছু বেসিক আছে, এই বেসিকগুলো পড়ানোর জন্য আমরা এই চ্যাপ্টারে আর এক্সট্রা একটা ক্লাস করব না, কারণ আমরা এখন হচ্ছে প্রাণীবিজ্ঞানের একটা চ্যাপ্টার শুরু করব। এই জন্য ছোট ছোট যে বেসিকগুলো আমরা পার করলাম, কিংবা তোমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো আমি ছোট ছোট ভিডিও করব, করে গ্রুপের মধ্যে পোস্ট করব। তাহলে এই চ্যাপ্টারের যেগুলো বাকি আছে সেগুলো গ্রুপের মধ্যে থেকে যাবে। ঠিক আছে? মাইটোসিস এবং মাইটোটিকের পার্থক্য গ্রুপের মধ্যে আমি কমেন্ট করেছি, পোস্ট করেছিলাম। পোস্টে একজন কমেন্টে আনসার দিয়েছে, আনসারটা একটু দেখে নিও। শাহাদ রাফিন, তোমার কোশ্চেনটা আমি ভুলে গেছি, আমি কোশ্চেনটা কমেন্ট বক্স থেকে চেক করে নেব, নিয়ে প্রয়োজনে আমি এক্সট্রা আরেকটা ভিডিও করব। হাইড্রা নেক্সট না, হাইড্রা নেক্সট না, এরপরে ফার্স্ট থেকে কোন চ্যাপ্টারটা ভালো হয় আমি সেটা শুরু করব। ঠিক আছে? এখন কিন্তু তোমরা একজন দুইজন না, অলরেডি 250 জনের কাছাকাছি। তাহলে হুট করে একটা কমেন্ট করা যাবে না এই চ্যাপ্টার চাই ভাইয়া, ওই চ্যাপ্টার চাই। আর আমি কারণ শুরুতেই বলছি যে আমি শুরু থেকে শুরু করব, যেহেতু আমরা বোটানিতে শুরু থেকে শুরু করছি। 1 নাম্বারটা কেন পড়াই না আমি ব্যাখ্যা দিচ্ছি, 2 থেকে শুরু করছি। প্রাণী বিজ্ঞানীকে আমরা তো করবো না, আমরা 1 নাম্বার থেকে শুরু করবো, হাইড্রা না। প্রচুর কোশ্চেন আছে। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করি। আমরা পরের দিনে, আজকে রাত্রেবেলা আমি কিছু ভিডিও করবো, করে গ্রুপে পোস্ট দেবো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আগামীকালকে পরীক্ষা হবে কয়টায়? রাত 10টায় পরীক্ষা নেওয়া যাবে না, কারণ এদের হচ্ছে বিজোড় রাত, কালকে অনেকে নামাজ পড়বে। আগামীকালকে 2:30টায় আমরা এই চ্যাপ্টারের পুরোটাই পরীক্ষা নেব। 30 মার্কের পরীক্ষা হবে আগামীকাল দুপুর 2:30টায় গ্রুপের মধ্যে। আর এইটা যে ভালো করবে এটা কিন্তু ওই যে কাউন্টে যুক্ত হবে, যে পরবর্তী মাসে কার কাছ থেকে আমরা পেমেন্ট নিব না, বা কাকে আমরা গিফট করব। ঠিক আছে? সবাই ভালো থাকো, আমি কোশ্চেনগুলো দেখে নিচ্ছি, আমি আনসার করবো। আল্লাহ হাফিজ।